তো আজকে ক্লাস শুরুর আগে প্রথমে যেটা নিয়ে আলাপ হবে, একটা কোশ্চেন করছেন একজন যে ব্রাশ কি কয়টাই আছে নাকি। ব্রাশ মানে হচ্ছে ব্রাশ টুল, যেটা দিয়ে আমরা বিভিন্ন সময় ড্র করি এবং সেটা স্ট্রোক এই থেকে কালার নিয়ে সেটা ড্র হয়। এবং এটা যদি মোটা করতে চাই, মানে মোটা করতে চাই, তাহলে আমরা স্ট্রোক মোটা করতে পারি। কালার পরিবর্তনের জন্য স্ট্রোক প্যানেলে কালার চেঞ্জ করতে হয়। তাহলে মূলত স্ট্রোকের উপর ডিপেন্ড করে ব্রাশটা এখানে আমরা ড্র করি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তো ব্রাশ প্যানেল কোথায় আছে? এই যে ব্রাশ উইন্ডো থেকে আমরা ওই প্যানেল খুঁজে বের করলাম। তো যা কারো কারো হয়তো এখানে আসবে, কারো হয়তো এখানে আসবে। আমার আসলে এটা এখানে আসতো, ঠিক আছে? তো এখানে আসতো, আমি কি করছি, এখানে ধরে এটা এখানে নিয়ে আসছি। ভালো লাগে এখানে আনতে, এই জন্য। এমন না যে এখানেই আনতে হবে। ক্লাস রেকর্ড থেকে আপনারা হয়তো ভাবতে পারেন যে স্যার দেখলাম এখান থেকে ইউজ করে, আমি কোনো ওখান থেকে করবেন না। ওটা আমার এখানে মানে হয়তো আনা হয়ে গেছিল, থেকে নিয়ে আসে আর কি। খুব বেশি ব্রাশ তো ইউজ করা হয় না, ঠিক আছে? তো এখন এই কয়েকটা ব্রাশ স্ক্রল করতে পারতেছে না, মানে আর নাই এটাই। এখন আমাদের আরো কিছু ব্রাশ প্রয়োজন। তাহলে আমরা কি করতে পারি, এই প্যানেলটা একদম রাইট সাইডে যে টপ কর্নার আছে, এখানে একটা তিনটা লাইন দেখতে পাচ্ছেন, তিন চারটা। এই তিন চারটা লাইন মানে হচ্ছে মেনু। এই মেনুর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন, এটার নাম হচ্ছে কি, লাইব্রেরি। ব্রাশ লাইব্রেরি। লাইব্রেরি মানে তো হচ্ছে একটা বিরাট, মানে ভান্ডার বলতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির উপরে ব্রাশ আছে। যেমন আমি আপনাদেরকে যেমন একটা বর্ডার ব্রাশ দেখাই। এইটা এক ধরনের বর্ডার ব্রাশ। তো আপনি চাইলে এই যে এখান থেকে চুজ করে এরকম বর্ডারের মতো দেখতে বা ড্যাশ লাইনের মতো দেখতে নিতে পারেন। যদি আপনার এগুলো পছন্দ না হয়, নেক্সট করতে পারেন, নেক্সট করতে পারেন, নেক্সট করতে পারেন। এবং এগুলো কিন্তু অ্যাজ লাইক বর্ডার। তার মানে কি, আমরা কি তাহলে কোনো শেপ নিলে তার স্ট্রোকে দিতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যদি ব্রাশ টুল দিয়ে কোনো কিছু ড্র করি, তার মধ্যে হবে, নিশ্চয়ই হবে। নেক্সট, প্রত্যেকটা প্যানেল কিন্তু সে টাচ করে করে যাইতেছে। প্রত্যেকটা প্যানেল এখানে দেখেন, রিবনও আছে। এটাও আপনি চাইলে চুজ করে ব্রাশ হিসাবে পেইন্ট করতে পারবেন। এমনকি যদি মনে করেন যে এটাই লাগবে, তো টান দিয়ে নিয়ে আসেন না, সেটাও আসবে। বা অন্যান্য ব্রাশের ক্ষেত্রে এরকমভাবে আপনি বিভিন্ন ধরনের, এই যে নেক্সট করতেছি, আসতেছে, এটা ভালো লাগছে, নিয়ে আসেন। আবার এটা দিয়ে পেইন্ট করতে চাচ্ছেন, সেটাও আপনি করতে পারবেন। এই যে এটা চুজ করেন, সেটা আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে কালার চুজ করা থাকবে সেই কালার দিয়ে করবেন। করার পরে যদি মনে হয় এটা মোটা হয়েছে, চিকন লাগবে, এখান থেকে সেই অপশনটা আছে। আশা করি ব্রাশ সম্পর্কে এখন আর একটু ক্লিয়ার হয়েছে ধারণা। এগুলো কিন্তু সব বাই ডিফল্ট, এগুলো কিন্তু একটাও তৈরি আমরা করি নাই বা নেট থেকে যে আমরা এখানে লোড দিছি ডাউনলোড করে, এরকম না। কিন্তু আছে, লাইব্রেরিতে আছে, ফ্রি ফ্রি। ওগুলো আমরা একটু দেখলাম। আমার রিকোয়েস্ট থাকলো সবার প্রতি, যদি ফিউচার আপনারা অন্তত পক্ষে ডিজাইনার হন তো হবেনই, কিন্তু ফিউচার ট্রেনার হতে গেলে আমাদেরকে এই কিছু তথ্য আমাদের মানে মানে অবশ্যই নলেজে রাখা দরকার। তো সেক্ষেত্রে আমরা এগুলো একটু একবার ঘাটাঘাটি করলে অন্তত পক্ষে দেখলে চিনতে তো পারবো যে মনে হয় এটা আছে ইলাস্ট্রেটরে। আর ডিরেক্ট নাইলে আমরা না করে দিব, না এটা নাই ইলাস্ট্রেটরে। তো ওরকম না করে দিলে, যিনি জানেন ওনার সামনে যদি করেন, কেমন হবে ব্যাপারটা? তাই না? তো এই জন্য মানে যেটা আমরা হয়তোবা এখন মনে পড়তেছে না, তবে এটা আশঙ্কা করবো হয়তোবা আছে। তাহলে অন্তত পক্ষে হানার মধ্যে থাকবো আর কি। আশা করবো আপনারা ব্রাশ নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আরেকটা কোশ্চেন এভাবে করছিল, সেটা হচ্ছে ফোনে যেটা ভিডিও নিয়ে আসছে। তা আমরা যেটা দেখতে পাইছি ওনারটার মধ্যে, উনি ম্যাস্টেল ইউজ করছে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তাই না? তো এটাও আপনাদের শেখার জন্য বলতেছি। যেমন ধরেন এক পাশে ব্ল্যাক আছে, এক পাশে কালার আছে, এরকম একটা কালার ম্যাচিং করা ছিল ওনার একটা ব্যাকগ্রাউন্ড। তখন কি করা হয়েছে, উনি গেছে ম্যাশ টুল ইউজ করতেছে। যখনই ক্লিক করছে, ম্যাশ টুল ব্ল্যাক হয়ে গেছে। কালার দিলে আবার কালার হয়, কিন্তু আশপাশের অংশটা কিন্তু আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো করতেছে। তো এইটা উনি চাচ্ছিল না। উনি চাচ্ছিল যে না, আমার পছন্দের কালারই থাকবে। তাহলে আমার প্রশ্ন ওনাকে আমি যখন উল্টা করলাম যে আপনি তাহলে রিডেন্ট ইউজ করবেন না, আপনি আপনার পছন্দের কালার চুজ করেন। পাশাপাশি ম্যাশ ইউজ করতে চাচ্ছেন, ম্যাশ টুলে চলে যান, ক্লিক করেন, ওইটা থাকবে আপনার নতুন কালার, এখানে আপনি অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? তা আমরা আজকের মূল কাছে চলে যাই। আজকে আমাদের চ্যাপ্টার 4 দিয়ে শুরু হচ্ছে। তো চ্যাপ্টার 4 এর মূলত একটা প্যানেল সম্পর্কে বিস্তারিত কথা হবে। মূলত এই চ্যাপ্টারটা আমি তৈরি করছি যে প্যানেলের সম্পর্কে আমরা ডিটেলে শিখতে চাই। তো প্যানেলটার নাম কি? পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার। তো পাথ ফাইন্ডার প্যানেলের কি কি টুলের কি কি অপশনে কি কাজ, প্রত্যেকটাতে একটা করে এক্সাম্পল দিয়ে রাখছি। যদিও সবগুলো আমাদের কাজে লাগে না, ওই যে বললাম আমাদের ফিউচার ট্রেনার হওয়ার যদি সুযোগ থাকে, যেন আমরা হতে পারি, সুযোগ আসলে। তো কথা হচ্ছে, বলো। ক্লাস যাই হোক, আমরা এই প্যানেলটাকে খুঁজে বার করে কোথায় আছে। আর আপনারা সবাই জানেন, কোনো প্যানেল যখন আমাদের খুঁজতে হয়, কোথা থেকে খুঁজতে হয়? উইন্ডো থেকে খুঁজে বাই করি। কি নাম যেন বললাম? পাথ ফাইন্ডার। সিরিয়ালটা হচ্ছে পি দিয়ে স্টার্ট হবে, লেটারটা পি দিয়ে। তাহলে পি মানে একটু নিচে থাকবে না? একদম নিচের দিকে। কোথায় গেল? প্রপার্টিজ, এই যে
পাথফাইন্ডার। আবার শর্টকাটটা মুখস্থ করে ফেলেন, মানে দরকার নেই এসব শর্টকাট শেখার দরকার কি? ঠিক আছে, এটা আমরা মাঝে মধ্যে এভাবে খুঁজে নেই। আর পাথফাইন্ডার আসলে ওইখান থেকে নেওয়া হয় না, কারণ আমি যেহেতু রেগুলার কাজ করি বা আপনারা যখন রেগুলার কাজ করবেন আপনি এটা সাইড বারে নিয়ে আসেন না। আপনি তো আইকন দেখে চিনতে পারবেন যে হ্যাঁ এটা পাথফাইন্ডার। কন্টিনিউ ব্যবহার করলে আপনি আইকন দেখলে চিনবেন না? নিশ্চয়ই চিনবেন। তো পাথফাইন্ডারের একদম প্রথম যে আইকনটা এখানে যে কাজটা দিছে, এটার নাম হচ্ছে ইউনাইট। এখানে কি কাজ? আসলে অনেকগুলো শেপকে আমরা যদি ফটোশপের ভাষায় বলি একসাথে করব, তাহলে করতাম আমরা মার্জ। মনে আছে আপনাদের? আর পরবর্তীতে আমরা অনেকগুলো শেপকে একসাথে করব, কিন্তু একসাথে আসলে হয়তো পরবর্তীতে আমরা খুলতেও পারতাম। এটাকে লাস্টে দিয়ে কি করছি আমরা? গ্রুপ করছি। মনে আছে সবার? তাহলে মার্জ মানে একদম এক করে ফেলা, আর গ্রুপ মানে হচ্ছে একটা ফোল্ডারে রাখা, চাইলে আমরা ওপেনও করতে পারতাম। তো এই ইউনাইট অপশনটা হচ্ছে, এটা আপনি পরবর্তীতে যে আপনি খুলতে পারবেন, আনগ্রুপ করতে পারবেন, ওরকম অপশন না। ইলাস্ট্রেটরে যদি আমরা জানি যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যায় এবং শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করা যায়, কিন্তু আমরা যদি চাই যে না সবগুলো একটাই হোক, যখন আপনার মনে হবে যে এরকম একটা অপশন দরকার বা কাজ দরকার, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, একটা হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন এখানে একটা ওভাল শেপ আছে, আমি এটা একটু বড় করি, এটা বড় না করলে আমি কাজ করতে পারি না। তারপরে এখানে আপনি ওভাল দিচ্ছেন, এখানে একটা, এখানে এইভাবে একটা মনে করেন এটা ইমোজি বানাবো আর কি আমরা। তো এই যে দুইটা সবগুলোকে একসাথে করতে চাই, কোন অপশন? একমাত্র অপশন ইলাস্ট্রেটরে আপাতত ইউনাইট। এখন সবটা কিন্তু একটা হয়ে গেছে, সবটা এখন একটা হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একটা শেপের সাথে আরো অনেকগুলো শেপকে আপনি একসাথে করবেন, আমি ভিন্ন ভিন্ন কালারে করি, বুঝতে সুবিধা হবে। এই ভিন্ন ভিন্ন শেপে মানে হিউ শেপ, সবগুলো একটা না একটা অংশ একটার সাথে একটা লেগে আছে, সবগুলোকে সিলেক্ট করে যদি আপনি ইউনাইট দেন পুরোটা একটা শেপ হবে। এই যে ডিফল্ট কালার, যে কোনো কালার করতে পারবেন, গ্রেডিয়েন্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। না, এটা একদম পার্মানেন্ট ভাবে অ্যাড হয়ে গেছে। এখন যদি আবার বলেন যে পেছনে ফিরে যাবেন, সেটা তো আছেই, কিন্তু পরবর্তীতে যে আপনি ইউনাইট করবেন বা খুলতে চাইবেন, কিছু করা যাবে না। আপনি যদি খোলার প্ল্যান রাখেন, তাহলে আপনি ইউনাইট করছেন কেন? আপনি গ্রুপ করে রাখেন, পরবর্তীতে আপনি আনগ্রুপ করতে পারবেন। বলেন, একসাথে হয়ে গেলে সবগুলা এক হয়ে যাবে না? যেমন ধরো একটা বালতির মধ্যে রেড কালার আছে, পরবর্তীতে তুমি ইয়েলো কালার দিছো, দুইটা কালার কি একসাথে থাকবে? আলাদা আলাদা ব্ল্যান্ড হয়ে যাবে না পানির মধ্যে দিলে? আর যদি লাস্টের দিকে এসে ব্ল্যাক চলে আসে, কোনো কালারের অস্তিত্ব থাকবে না, সব বানায় ফেলবে ব্ল্যাক। ব্ল্যাক যেখানে উপস্থিত হয় এখানে অন্য কোনো কালারের অস্তিত্ব থাকে না, সব কালারকে সে ব্ল্যাক বানায় ফেলে। ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে যখন একসাথে হয়ে গেছে, তখন কোনো একটা কালারকে সে ধরে এক করে দিতেছে। এখন তোমার পছন্দের কালার লাগলে এখন তুমি দাও, এখন তুমি চাইলে গ্রেডিয়েন্ট করতে পারো, তুমি চাইলে এটার মধ্যে ম্যাচ করতে পারো, ইচ্ছা। ঠিক আছে না? পরবর্তীতে কালারের ডিসিশনটা হয় পরে, আগে তো বানাবো শেপ, তারপরে কালার, তারপরে এটার পজিশন করবো, তারপরে হবে একটা ডিজাইন। এটা নিয়ে আমরা গবেষণাই করি না। মানে এটা আমরা মাথায় ঘামাই না। বুঝতে পারছেন না? এখন মনে বলতে পারেন আমি, আপনি চেক করতে চাচ্ছেন, তাহলে আমি আপনার কথা শুনে আসলে আমি চেক করি তো, দেখি এখন গ্রিন নিছে, দেখেন, দ্বিতীয় কালার ব্লু, তৃতীয় কালার হচ্ছে ধরেন অরেঞ্জ বা কিছু একটা, টোটাল সিলেক্ট, ইউনাইট। এখন আপনি যদি লাস্টেটা আমি বলি অন্য একটা কালার নিয়ে, যখন আমি আবার অ্যাড করবো তখন অন্য কালারটাকে এক্সটেন্ড হয় না, সবশেষ উপরে মূলত যেটা থাকে উপরেরটা এক্সটেন্ড করে ফেলে। কিন্তু ওটা আমি মাথায় ঘামাতে রাজি না, কেন? ওটা আমাদের তো মানে ইস্যু না। ইস্যু হচ্ছে আমি শেপ বানাবো, তারপরে আমি এটাকে পার্মানেন্ট ভাবে একটা জায়গায় রাখবো, তারপরে কালার দিব, দেন একটা ডিজাইন। আমি যদি আগে থেকে ভাবি একটা কালার দিব, জিনিসটা উল্টা হয়ে যায়। ঠিক আছে, আগে কালারটা নিয়ে তো কালারটা পরে ঠিক না থাকলে আপনি যে কালারটা নিয়ে কষ্টটা করলেন সবটাই তো বৃথা। এই জন্য আগে বানাবেন হচ্ছে শেপ, তারপরে এটার পজিশন ঠিক করবেন, তারপরে করবেন কালার, এরপরে আপনি এটার উপর লেখা যদি বসান, তাহলে ডিজাইনটা কমপ্লিট হবে আর কি। আশা করি মনে থাকবে। আচ্ছা, এরপরে আমরা অপশন চলে যাই। এই অপশনের নাম দেখে বুঝতে পারছেন যে উপরেরটা দ্বারা মাইনাস করতে হবে। তার মানে উপরে থাকা শেপটা দিয়ে যদি নিচে থাকা শেপটাকে মাইনাস করতে চান, যেটুকু অংশ উপরে আছে আর কি, টোটাল সিলেক্ট মাইনাস ফ্রন্ট। খুবই ইজি, মানে কঠিন কিছুই না, অপশন আছে, খালি গিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ওরকম শেখার কিছু নেই। যেমন ধরেন আপনি উপরে একটা একটা শেপ আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, অনেকগুলো শেপ আছে, নিচেরটাকে কাটবেন, সবগুলো দিয়ে একসাথে কাটা হবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এখানে একটা ওভাল নেন, এটার উপরে আরো একটা ওভাল নেন, যেটাকে আমি অল্টা ধরে একটু উইডটা বাড়াই দিলাম, এটা হচ্ছে উপরের শেপটা আর এটা হচ্ছে নিচেরটা, উপরেরটা দ্বারা নিচেরটাকে মাইনাস করবেন, করে দিলাম।
এই যে সুন্দর একটা ইমোজির মধ্যে যে আমরা বিভিন্ন ধরনের ব্ল্যাকই দিই, ভালো লাগতেছে, ফেলে দিতে পারবেন। এখানে ইমোজির যে বিভিন্ন, শুধু উপর থেকে নিচেটাই কাটবে নাকি স্যার যেটা ক্লিক থাকবে ওইটা কাটবে? হ্যাঁ, উপরেরটা থেকে নিচেরটা কাটবে, উপরেরটা থেকে নিচেরটা কাটবে, এটা এখানকার এটা নিয়ম আর কি, ঠিক আছে। এই যে বুঝতে পারছি, এরকম মজা মজা ইমোজি আপনারা বানাতে পারবেন। তো এই ধরনের কাজগুলো যদি একটু প্র্যাকটিস করেন, আমাদের ইলাস্ট্রেটরে বেসিক কাটাকাটির ব্যাপারটা সম্পর্কে ধারণা হবে। কত রকমের ইমোজি তো আছে, মনে করেন একটা ইমোজি আছে যে এই যে কত, আমার মাথায় আসতেছে না, একটা মাথায় আসছে অবশ্য, বানাইতেছে এখন। এই যে ঠিক আছে স্যার। হ্যাঁ, অ্যাংরি উল্টা দিলে অ্যাংরি হয়ে যাবে, এটা উল্টা দিলেই অ্যাংরি রিয়াক্ট করবে। এই যে উল্টা দিলেই হবে, আর কিছু করতে হবে না, যেটা পুরো উল্টাই গেল, ঠিক আছে। এইটা আছে, তারপরে আমরা যে এই যে সারপ্রাইজ টাইপের যে, সারপ্রাইজ। যদিও এটা দিয়ে আমাদের পাথফাইন্ডারের কিছু নাই, তো এটা আমাদের বানানোর দরকার নেই। আমরা যেটা বানাবো, যেটা পাথফাইন্ডারের কোনো হেল্প নিতে হচ্ছে কিনা, এটা এটা আমাদের কি হেল্প করতেছে, এই মুজি বানায় লাভ আছে না, এটা শুধু শুধু আমরা বানাবো। যেটা দিয়ে ওই অ্যাড করতে হয়, যে এই কাজটা করতে যে মাইনাস করতে হয়, ওইটা আমরা করতে চাই, যেটার মাধ্যমে আমাদের একটা প্র্যাকটিস হবে। আমাদের উদ্দেশ্য তো এগুলো বানানো না, করার মাধ্যমে একটা কিছু তৈরি করা। যেমন ধরেন আমরা অনেকেই চেনেন কিনা, বিগকোরে.কম-এর নাম শুনছেন? বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম ওয়েবসাইট ভিত্তিক পুরনো জিনিসপত্র বেচা কিনার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে এটা। যদিও এখন ফেসবুকটাতে অনেক বেশি আমরা ডাইভার্ট হয়ে গেছি, এখন ফেসবুকের এমনকি জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক সেল করার বিভিন্ন গ্রুপ আছে। তো ওই জন্য বিক্রয়.কম এখন মানুষ ওদিকে নাই, তারপরেও ওখানে সেল হয়। হ্যাঁ, আগে তো এমন পপুলার হয়েছিল যে প্রথম প্রথম ফ্রিতে ছিল, পরে করে দিছে পেইড। কমিশন নেই স্যার, হ্যাঁ, এখনো কমিশন এখনো নেই। আমি এখন মানে লাস্ট 1 বছর বা 2 বছর কিন্তু দেখছি। দেয় স্যার। কে দিবে? ফেসবুকে তো ফ্রি ফ্রি বেচা কিনা করা যাইতেছে। যাই হোক, আমরা ওদের আলোচনা করতেছি, ওদের যে লোগোটা আমাদের এই পজিশন থেকে আমরা বানাইতে পারবো কিভাবে। এখানে একটা ওভাল হবে, ওভালের আনুমান এটা কালার করলে, তারপর অর্ধেকটা কাটা লাগবে, তাহলে আমরা একটা উপরে অর্ধেকটা রেক্টাঙ্গুলার বক্সে ঢেকে দিই, টোটাল সিলেক্ট মাইনাস ফ্রন্ট, তারপরে আমরা একটা এখানে ওভাল বসায় দিব, এই তোমার লোগো রেডি, এখানে একটা দিবেন এই পাশে, শেষ কাজ। যারা দেখেন না বিক্রয়.কম এখন পর্যন্ত, তারা সার্চ দিয়ে দেখেন, এটাই তার লোগো। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েডের লোগো বানাতে পারবেন, আরও অনেক কিছু। যেমন ধরেন আমি আপনাকে বললাম ও লেটারটা বানাবো, ও লেটারটা কিন্তু সহজ সবচেয়ে বেশি, এবিসিডির থেকে ও লেটারটা হচ্ছে বেশি সহজ। এই যে ওভাল একটা নিছেন, Ctrl+C Ctrl+F, মানে কি উপরে ফ্রন্টে পেস্ট হয়েছে, অল্টার শিফট ধরে ছোট করলেন, খেয়াল করেন। হ্যাঁ, তো উপরেরটা দ্বারা যদি নিচেরটাকে মাইনাস করেন, তাহলেই তো ও লেটারটা হবে বা একটা রিং হবে, যেভাবে আপনি এটাকে প্রেজেন্টেশন করেন। সিলেক্ট মাইনাস ফ্রন্ট, এই তো। ও বলতে পারেন এটারে, রিং বলতে পারেন এটাকে, মানে জিরো বলতে পারেন, ঠিক আছে। আবার একটা ডান দিয়ে দিলে কিউ হবে, এ পাশে একটা ডান দিলে হবে পি, এ পাশে ডান দিলে হবে কিউ, মানে কত কিছু করা যায়, তাই না? এখন আমি আরও একটা কপি করলাম। এখন এই দুইটাকে যদি আমি মাইনাস করতে চাই কোনো একটা অংশ, তখন আমরা কি করব? উপরেরটা দিয়ে নিয়ে যদি কারো কনফিউশন তৈরি হয়, উপরে কোনটা নিচে কোনটা চিনতে পারতেছি না, তাহলে একটা কালার করলে তারপর টের পাবেন। ভিন্ন কালার করলে টের পাচ্ছেন না, আরে এটাই তো উপরেরটা। তো আপনি নিশ্চয়ই জানেন যে উপরেরটা দ্বারা নিচেরটাকে মাইনাস করার জন্য মাইনাস ফ্রন্ট হবে। দেখছেন, দুইটা অংশ লিখেছিল, দুইটা অংশ মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়, সেটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ হচ্ছে দুই শেপের মাঝখানে থাকা অংশটুকু আপনার প্রয়োজন। সিলেক্ট অবজেক্ট ইন্টারসেক্ট, এটা চলে আসবে। যেমন ধরেন আমরা একটা স্পেশাল শেপ বানাতে চাই, সেটা কি, এখানে একটা শেপ, এখানে আরও একটা শেপ, তারপর এখানে আনুমানিক এখানে একটা শেপ রাখলেন, সেটা এখানে রাখলেন আনুমানিক, ঠিক আছে। যদিও বোঝা যাচ্ছে না, আমরা ডিফল্ট কালার ফিল বন্ধ করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোথায় বসতেছে, এটা পারফেক্টলি বসতেছে কিনা। আনুমানিক এখানে দিলে টোটাল সিলেক্ট, এই সবগুলো শেপের মাঝখানে অংশটুকু কিন্তু এটা, তাহলে এটা যদি আমাদের দরকার হয়, আমরা কিন্তু ওই 3 শেপ দিয়ে 1 শেপ বানিয়ে নিলাম। এবং বিভিন্ন স্পেশাল যে ফোর্স থাকে, বাহিনী থাকে, তাদের অনেকের প্রতিষ্ঠানের লোগো হচ্ছে অনেকটা এই শেপের উপর বেস করে। তাহলে এই ধরনের শেপ আপনি নর্মালি হাত দিয়ে বানাইতে পারবেন না, এত মানে পারফেক্ট হবে না আর কি। প্যান টুলে বানাই, হাত দিয়ে বলতে মিন করতেছি তো আমরা হাত দিয়ে বানাই, মানে প্যান টুলে বানাইতে পারবেন না আর কি, ঠিক আছে। এটা আপনি শেপ দিয়ে কত সহজে বানিয়ে নিলেন। তো এই হচ্ছে ইন্টারসেক্টের কাজ। এছাড়া এখানে একটা পাতা দেখতে পাচ্ছেন, তো এরকম পাতা দিয়ে তো কত সুন্দর পাতা তৈরি হয়েছে, মানে কি এখানে একটা ওভাল, এখানে আরও একটা ওভাল, সিলেক্ট ইন্টারসেক্ট, দেখেন সুন্দর একটা পাতা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরকম আর প্রেস করে ক্লিক করে এখানে ফ্লাওয়ার মতো শেপ বানাতে পারবেন আপনি। এটা তারপর কত কিছু তো কন্ট্রোল টি দিয়ে করো, রোটেট করা যায়, সেটা তো জানেন ভালো। দেন
এক্সক্লুড হচ্ছে ঠিক অপোজিট অপশন, ইন্টারসেক্টের অপোজিট অপশন। তার মানে কি, ওই অংশটাই মাইনাস হবে যেটা আমরা চাই। ওকে, দুই দুই শেপের মাঝখানে থাকা। আনগ্রুপ চলে আসছে বাই ডিফল্ট, যদিও গ্রুপ ছিল না। এটা অপশন ক্লিক করলেই আনগ্রুপ মানে গ্রুপ হয়ে যায়, এই জন্য আনগ্রুপটা আসছে। এখন আপনি দেখেন এটা আলাদা, এটা আলাদা। যদি কখনো মনে হয় যে দুই শেপের মাঝখানে অংশটুকু মাইনাস করা দরকার, দুই সাইডের শেপটা দরকার, তখন আমরা এটা দেবো। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে চারটার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কোনটা, নাম্বার ওয়ান আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা, দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, সিরিয়ালি দুইটা ঠিকই আছে, এই দুইটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। মনে করেন আপনি 3 মাসে, 4 মাসে, 6 মাসে ডিজাইন করতে যেয়ে 6 মাস পর বলতেছি না, আবার 6 মাসেও কাজে লাগবে কিনা সন্দেহ আছে, মানে এত রেয়ার ব্যবহার করা হয়। ঠিক আছে, আছে অপশনটা শিখতেছি ভালো করে, যেন অন্তত পক্ষে নিজের মধ্যে কোনো হেজিটেশন না থাকে। এই টোটাল প্যানেলটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যদি জিজ্ঞেস করেন যে এই সব কটা সিরিয়ালে যদি একটা একটা করে শেখা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। এটা নাম ডিভাইড, নাম শুনে বুঝতে পারছেন কি হবে। ডিভাইড মানে ভাগ হবে। এই যে অবজেক্ট সিলেক্ট, কোনো কিছু মাইনাস করবে না কিন্তু, একটা অংশের সাথে একটা অংশ যখন টাচ লেগে থাকবে, ইলাস্ট্রেটর ওই অংশটাকে ভাগ করবে। আসলে ইলাস্ট্রেটর অংশটাকে ইজিলি ভাগ করবে, এই যে চাপ দিলাম ডিভাইড। এখন বাই ডিফল্ট কিন্তু গ্রুপ এসে নিয়ে নিছে, এই যে আনগ্রুপ দেখেন করা লাগতেছে। কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল জি, দিলাম। আর আনগ্রুপ দেওয়ার পরে গিয়ে টানতেছেন, স্যার আলাদা তো হয় না, আলাদা হবে, সবগুলো সিলেক্ট হয়ে আছে তো এই জন্য হচ্ছে না। আপনি একবার বাইরে ক্লিক করেন, দেখেন আলাদা ঠিকই হয়েছে। ডিভাইডের কাজই হচ্ছে একটা শেপের সাথে একটা শেপ যখন কিছুটা টাচ লেগে থাকবে, ওই টাচ লাগা অংশটাই ভাগ করবে। একটা এক্সাম্পল দিই, এখানে একটা দুইটা রিং রেখে আসছিলাম, মনে আছে আপনাদের? এখন ডিভাইডে চাপ দিলাম, আনগ্রুপ দিলাম, একটু নোটিস করেন এই অংশ আলাদা, এই পাশের অংশ আলাদা, এটা আলাদা, এটাও আলাদা, সবগুলোকে সে একদম ডিভাইড করে দিছে। এবার আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি। শুধু এখানে থাকা অংশটা যদি আমি মনে করি যে এই কালারটা দিব এই অংশটার মধ্যে, তাহলে সবচেয়ে বেস্ট আইটোপার টুল। আইটোপারের শর্টকাটটা হচ্ছে, মনে আছে আপনাদের? নাম হচ্ছে ই দিয়ে, আর শর্টকাট হচ্ছে আই। তাহলে আমরা উচ্চারণ আই দিয়েই করতেছি, অসুবিধা না, আমাদের উচ্চারণের সাথে মিল আছে। আই, তো আগে তো অবজেক্ট সিলেক্ট করে যেতে হবে নাকি এটা সিলেক্ট করে যাবো? যেটার মধ্যে কালার হবে ওইটা সিলেক্ট করতে হবে, তারপর আইটার পরে কিবোর্ডে চাপ দিব আই, ক্লিক করবো এটার উপরে, কালার ওইটাতে চলে আসবে, কাজ শেষ। দেখেন কি মনে হচ্ছে যে একটা রিং আর একটা রিং এর ভেতর দিয়ে পার হয়ে আসছে। এ ধরনের যে টুকটাক ক্রিয়েটিভ কাজগুলো এরকম ভাগ করে করতে হবে, কিছু করার নেই। এটা কি বাস্তব যে পেছনে যে ভেতর থেকে ম্যাজিকের মতো বাইর করবো? এখানে কাটা থাকবেই, যদিও এটা প্রিন্ট করার পরে কি কাটা বোঝা যাবে? একদমই না। পাবলিক মনে করবো এটা একটা সুন্দর কাজ, যে কিভাবে ভেতরে যে আবার বেরিয়ে আসলো। কিন্তু আমরা যারা কাজটা জানি তখন আমার কাছে মনে হবে এটা কোনো কাজই না। সবকিছু যারা ম্যাজিক শেখায় তাদের কাছে কিন্তু কোনো ইস্যুই না, কিন্তু যারা ওই সম্পর্কে জানে না তখন কিন্তু আবার ইন্টারেস্ট কাজ করে। দেখুন আমরা যখন ম্যাজিক অনেক সময়, বিশেষ করে ইউটিউবে বিভিন্ন বা ফেসবুকে টুকটাক ভিডিও আসে, দেখবেন যে অনেকগুলো ম্যাজিকের আবার ব্যাক সাইড থেকে ফুটেজ নেয়। হ্যাঁ, তখন আবার এটা ইন্টারেস্ট ফিল করে যে এটা কি করতেছে দেখি তো, হাওয়া করে ফেলতেছে, পরে দেখলাম যে এটা ওখানে সাইড করে রাখতেছে। একবার যদি আপনি এটা দেখে ফেলেন, নেক্সট টাইম এই ভিডিও দেখতে আর ইচ্ছা করবে না, কারণ ওই ট্রিক্সটা তো আপনার জানা হয়ে গেছে। ট্রিক্সের মূল মজা হচ্ছে এটা। একবার শিখতে পারলে শেষ। তা আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে রাখি, এই কাজটাতে যারা একটু আরও নিজেকে এক্সপার্ট লেভেলে নিতে চান, অলিম্পিকের যে লোগো আছে আপনারা নেটে সার্চ দিলে পাবেন, 5টা রিং, উপরে 3টে নিচে 2টা, এই 5টা রিংয়ে কিন্তু একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা। তো এই চেষ্টা করবেন একটু করার জন্য, তাহলে দেখবেন যে এই ভাগ করার ব্যাপারটা একটা মানে ফুল ক্লিয়ার হয়ে যেতেছে আপনাদের। ঠিক আছে, এটা যদি একটু কষ্ট করে করেন খুব ভালো হয়। নেক্সট চলে আসছি ট্রিম। ট্রিম নিয়ে তেমন কোনো আলোচনা নেই, এটা অনেকটা মার্জের মতোই, সরি মাইনাস ফ্রন্টের মতোই, কিন্তু মাইনাস ফ্রন্ট হচ্ছে নিচেরটা মাইনাস করে এবং উপরেরটা একদমই মাইনাস হয়ে যায়, থাকে না। আর ট্রিম হচ্ছে উপরেরটা দিয়ে নিচেরটা মাইনাস করবে কিন্তু উপরেরটা থাকবে। এই যে দেখেন আনগ্রুপ, উপরটা আছে নিচেরটা হচ্ছে মাইনাস হয়ে গেছে। দেন সে পরিচিত নাম মার্জ, যেটা আমরা একটু আগে শিখলাম ইউনাইট থেকে মার্জ করা যায়, কিন্তু এখন তো দেখতেছি মার্জ অপশনই আছে। ইউনাইট থেকে মার্জ করা আর এখান থেকে মার্জ করা একটা ছোট্ট পার্থক্য হচ্ছে, যদি একটা অবজেক্টে স্ট্রোক থাকে আর একটা অবজেক্টে না থাকে, এক্ষেত্রে যদি আপনি একসাথে করেন সেটা এক্সটেন্ড করবে, মানে পরেরটার মধ্যে সে এই স্ট্রোকটা এক্সটেন্ড করবে। আর যদি এখানে আপনি মার্জ করেন তাহলে মাইনাস করে ফেলবে। এখন প্রশ্ন দুইটা, এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সাইজ ঠিক রেখে স্যার স্ট্রোকটা নাকি আপনি প্রশ্ন করতে পারেন এখানে দুইটা, এক নম্বর হচ্ছে যে স্ট্রোকটা যদি এক্সটেন্ড করে সমস্যা কি, ওটা না করে দিলেও হয়, উত্তর ক্লিয়ার। আর যদি মনে করেন যে না স্ট্রোকটা মাইনাস করছে কি হয়েছে, আমি কি স্ট্রোক দিতে পারবো না, হ্যাঁ দিতে পারবেন।
এখন অপশন হচ্ছে দুইটা। এখন আপনি মনে করেন মাউস আমি এখানে রেখে ব্যবহার করতেছি, এখন আপনি বলেন যে এখানে রাখবো না, আমি এই পাশে রেখে ব্যবহার করবো, আপনি করেন, অসুবিধা কি? কাজ করবে না? সেম এখানে আপনি যদি মনে করেন যে এখানে ইউনাইট করে স্ট্রোক না করবেন, তাও না করতে পারেন। আপনি বলেন যে কেন শুধু শুধু না করবো, এখানে মার্চ দিলেই তো স্ট্রোক চলে যাচ্ছে, সেটা মার্চ দিব আমরা। ক্লিয়ার? দুইটার কাজ একদম সেম। তার মানে ইউনাইট আর মার্চ, ওই যে বললাম ইউনাইট করার সময় আমরা মার্চ যেভাবে করছি, মানে আসলে এটা মার্চই নাম দিছে, ওটার নাম ইউনাইট, আর এখানে এনে দিছে হচ্ছে মার্চ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্রপ। ক্রপের কাজ হচ্ছে, ফটোশপে আমরা ক্রপ সম্পর্কে হালকা পাতলা জানি যে বিভিন্ন ইমেজকে আমরা বিভিন্ন ধরনের সাইজে ক্রপ করি, মনে আছে আপনাদের? ওকে, এখানে আসলে অনেকটা ইন্টারসেক্ট অপশনের মতোই দেখাচ্ছে যে এরকমটাই হবে, কিন্তু ইন্টারসেক্ট হচ্ছে যে কোন শেপ দিয়ে আসলে করা হয়েছে, এটা আসলে আপনি নিজেও পরে বলতে পারবেন। বলতে পারবেন সেটাকে অস্তিত্ব আছে না, আনগ্রুপ করলে ওটা বের হবে, মানে কোন শেপ দিয়ে এই শেপটা তৈরি করা হয়েছে, ভেক্টর ফাইল নিয়ে কেউ ঘাটাঘাটি করলে বলতে পারবে না। আমরাও যদি এরকম কোনো গ্রাফিক ডিজাইনারদের ফাইল নিয়ে ঘাটাঘাটি করে শেখার চেষ্টা করি যে এই শেপটা কিভাবে বানাইছে উনি, বলতে পারবো না, কারণ ওটা তো না উপস্থিত থাকলে তো বলতে পারতাম। কিন্তু আপনার যদি কখনো প্রয়োজন, আপনি মনে করেন যে আমার এটা লাগবে, যে কোনটা দিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে, তখন এই অপশনটা ব্যবহার হবে। এটার নাম হচ্ছে ক্রপ। ক্রপ হচ্ছে আঁকা, মানে কাটবে ঠিক আছে, কিন্তু ওই আকারটাও থাকে। এই যে দেখেন কোন শেপ দিয়ে কাটলো বা কোন শেপ থেকে কাটলো, সেটা একটা আকার শুরু করে। এখন আকারটা যদি আপনার প্রয়োজন না থাকে, তাহলে তো আপনি এটাই ব্যবহার করতে পারতেন। আর যদি মনে করেন অ্যালাইনমেন্টের জন্য দরকার, মানে একটা জায়গায় প্লেস করার জন্য তো অ্যালাইনমেন্ট করতে হয়, তখন আপনাকে অবশ্যই ক্রপ দিতে হবে। এটা আসলে এখন এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হবে না, যখন আপনাদের একটা কাজের সাথে মানে একেবারে এটার একটা কোনো কিছু খুঁজ পাবেন, তখন গিয়ে জিনিসটার অ্যাকচুয়ালি ব্যবহারটা মনে করবে। দেন ডিভাইডেরই একটা অপশন, এটা নাম হচ্ছে আউটলাইন। ডিভাইড হচ্ছে ফিল্ডটাকে ভাগ করে, আর আউটলাইন হচ্ছে স্ট্রোকটাকে ভাগ করে। ঠিক আছে, অনলি স্ট্রোকটাকে সে ভাগ করছে। আমি একটু স্ট্রোকটা বাড়াই, আনগ্রুপ করি, দেখি তো হয়েছে কিনা। এই যে প্রত্যেকটা স্ট্রোককে সে কিন্তু ভাগ করে দিছে, মনে থাকবে। নেক্সট অপশন মাইনাস ফ্রন্টের ঠিক অপোজিট অপশন, মাইনাস ব্যাক। উপরেটা দিয়ে নিচেরটা কাটা, নিচেরটা দিয়ে উপরটাকে কাটা। আবার আপনি এটা প্রশ্ন করতে পারেন, তাইলে উপরেরটা কাটবই যেহেতু, নিচেরটা উপরে নিয়ে আসি, মাইনাস ফ্রন্ট, একই কথা। কষ্ট করে কমান্ড দিয়ে উপরে আনা যে কথা, ততক্ষণ আপনি ওইটা দিয়ে আপনি কাইটা ফেলতে পারতেন। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল বিষয়। আমি আপনাদের এখানে ছোট ছোট একটা হোমওয়ার্ক দিছি, আর এই রিলেটেড আরও দু একটা হোমওয়ার্ক এখানে আছে। মূলত পাথফাইন্ডার সম্পর্কে আমাদের একটা স্ট্রং ধারণা হইতে হবে। আসলে পাথফাইন্ডার দিয়ে কিন্তু আমরা আসলে শেপ বানাই, বুঝতে পারছেন? আপনি যে বিভিন্ন শেপ বানাবেন, ডিজাইন করবেন, আপাতত পাথফাইন্ডার দিয়ে করবেন, যত ধরনের শেপই আপনি বানান। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটা এক্সাম্পল আছে, যেটা হোমওয়ার্ক আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি নাকি? এটাকে দেখানো লাগবে না? তাহলে নিচেরটা একটু দেখাই দিব, যদিও খুবই ইজি, খুবই ইজি। তারপরে একটু দেখাই দিই, দুই তিনটা শেপের মধ্যে দেখাই দিবে। কন্ট্রোল ডি, তিন চারটা নিলাম, এখানে একটা শেপ নিতেছে, তার একটা ডিপ কালার নেব, দুই তিন, টোটাল সিলেক্ট, ডিভাইড, আনগ্রুপ। দেখেন প্রতিটা শেপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এটাতে হওয়ারই কথা, ডিবেটের কাজই তো হচ্ছে আলাদা আলাদা করে ফেলবে। তা আমি যেটা করছি মূলত এই প্রজেক্টে, মানে হোমওয়ার্ক হিসেবে, একটা ধরলাম, একটা বাদ দিয়ে একটা ধরলাম, আবার এইদিকে বাদ দিয়ে শুরুতে এটা বাদ দিয়ে ধরলাম, এভাবে বাদ দিয়ে আমরা ধরলাম। আইড্রোপার টুল, এটা বাদ দিয়ে ধরার কারণে তো এই প্যাটার্নটা তৈরি হয়েছে। এই ধরনের প্যাটার্ন আপনি বানাতে পারবেন এই ডিভাইডের মাধ্যমে। আইড্রোপারের কথা ফাঁকে ফাঁকে শুনতেছি খালি, গত ক্লাসে একটু শুনলাম। কি বন্ধ হয়ে গেছে নাকি আমার তার খুলে গেছে? একটা মিনিট, আমরা মূল টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে আইড্রোপার টুল সম্পর্কে আমরা টুকটাক শুনতেছি না, যে আইড্রোপার নিয়ে কীভাবে ব্যবহার করবো। আইড্রোপারে যাদের এখনো ক্লিয়ার হয়েছে না ভালো করে, বা আইড্রোপার টুলটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছেন, আমার মনে হয় আপনি যদি এই প্রজেক্টটা করেন, আপনার ফুল ক্লিয়ার হবে। ঠিক আছে, আসেন আমরা এটা একটু প্র্যাকটিস করবো, কীভাবে করবো দেখেন। তো প্রথম কথা হচ্ছে, আমরা একটা পলিগন শেপ নিতেছি, অল্টার এবং শিফট ধরে পারফেক্টভাবে। এটা আমি একটু রোটেট করে নিই একদম, তারপরে যে কোনো কালার চুজ করি, কোনো সমস্যা নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফট ধরে এখানে একটা ছোটো করলাম শেপ, অন্যটা কালার করি, বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? এবার আমি কি করতেছি খেয়াল করেন, লাইন টানবো, মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা লাইন টানলাম, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাইন টানলাম, শিপ ধরা লাগবে না, এইভাবে লাইন টানেন। আর লাইন যে টানতেছে, লাইন তো দেখতেছেন না, কেন দেখতেছেন না বলেন তো?
দুইটাই একদম না করা আছে, তো সমস্যা নাই, এটা থাকতে হবে এমন না, না থাকলে অসুবিধা নেই, কিন্তু ড্র কি হচ্ছে না? ড্র তো হচ্ছে ঠিকই, এই যে ড্র তো ঠিকই হচ্ছে, ড্র হয়েছে। এখন ওই লাইনটা দ্বারা আমি নিচের যে থাকা শেপগুলোকে ভাগ করব, ডিভাইড। আরেকটা মজার বিষয় আপনাদের শেয়ার করি, বলতে পারেন লাইন গেল কোথায়, একটু একদম ক্লিয়ার করবো এখন ধারণাটা। সেটা হচ্ছে যে একটা লাইন যদি আপনি নেনও, সেটা যদি বেরও হয়ে থাকে, সেটা যদি স্ট্রোক অনেক বেশি মোটা থাকে, যখন ডিভাইড করা হয়, বের হওয়া অংশ এবং ভেতরে থাকা মোটা অংশ কোনো অংশেরই অস্তিত্ব থাকবে না, ওইটা দ্বারা নিচে শেপটাকে সে ভাগ করে দিবে, লাইনটা থাকবে না। তার মানে আমরা যে ডিভাইড করছি তার মানে লাইনের উপস্থিতি কি এখন আর আছে? নাই কিন্তু। ঠিক আছে, এখন বসে বসে কালার করে, যেমন সিলেক্ট অবজেক্ট, আনগ্রুপ করতে হবে অবশ্য। সিলেক্ট অবজেক্ট, আইড্রোভার টুল, কালার এটা। সিলেক্ট অবজেক্ট, আইড্রোভার টুল, কালার এটা, কাজ শেষে ভি, বাইরে ক্লিক। আবার সিলেক্ট অবজেক্ট, আইড্রোভার টুল, এটা কাজ শেষ ভি, বাইরে ক্লিক। আবার সিলেক্ট অবজেক্ট, দুইটা, আইড্রোভার টুল আই, কাজ শেষ ভি, বাইরে ক্লিক। আবার সিলেক্ট অবজেক্ট, আইড্রোভার টুল, প্রত্যেকটার জন্য আপনাকে বারবার করে সিলেক্ট অবজেক্ট, আইড্রোপার, কাজ শেষ ভি, বাইরে ক্লিক। অবজেক্ট সিলেক্ট, কাজ শেষ ভি, বাইরে ক্লিক। এইভাবে বারবার যখন আপনি কাজ শেষ ভি, আবার কিবোর্ড আইড্রোপার, আবার ক্লিক, আবার কাজ শেষ ভি, এভাবে যখন করবেন আইড্রোপার সম্পর্কে একটা ধারণা হবেই হবে। করলাম একসাথে সবগুলো করা যাবে নাকি? একসাথে করা যাবে না, প্রত্যেকটা তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার, এই সেগমেন্টে আলাদা কালার, পুরোটা যদি একটা কালার করেন হবে না। শেষ করে আবার যাতে বিটা হ্যাঁ, ভি চাপ না দিলে তো আপনি ধরতে পারছেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি আবার করতেছি, খেয়াল করেন, হ্যাঁ, স্ট্রোকটা উঠাই দিলাম, আবার করতেছি। মনে করেন এই দুইটা অংশকে শিফটের মাধ্যমে সিলেক্ট করলাম, যেহেতু দুইটা অংশ একটা কালারই হবে, সুবিধাটা নিলাম। তারপরে আইড্রোপার টুলের শর্টকাটটা হচ্ছে আই চাপ দিলাম, কালারটাও নিলাম। এখন কি আমি আরেকটা কালার নিতে পারবো? আমাকে অবশ্যই ভি মানে মুভ টুলে যাইতে হবে, মানে সিলেকশন টুলে যাইতে হবে, তারপরে বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করতে হবে, পুনরায় আবার সিলেক্ট করতে হবে, তারপরে আবারও আইড্রোপার, আবারও কালার, কাজ শেষ ভি, আবারও ক্লিক, আবারও আইড্রোপার, কাজ শেষ ভি, বের হয়ে আসতে হচ্ছে। তো এরকম একটা প্রজেক্ট দিচ্ছি যেন আপনাকে বারবার বের হয়ে আসতে হয়, দেন আপনি আবার করেন। তাহলে এখন বারবার এখানে 1 2 3 4 5 6 7 বার যদি করেন, মোটামুটি একটা ধারণা তো হওয়ার কথা। ঠিক আছে, আইড্রোপারের টুলকে কিন্তু ইলাস্ট্রেটরে ম্যাজিক্যাল আইড্রোপার টুল বলা হয়। ঠিক আছে, যদিও মানে অফিসিয়াল না, আনঅফিসিয়াল ভাবে বলা হয়। কেন বলা হয়? কারণ আমরা ফটোশপে দেখছি আইড্রোপার দিয়ে শুধু ইমেজ থেকে কালার নেওয়া যাইতো, এখানে দেখতে পাচ্ছি যে শেপ থেকেও নেওয়া যাচ্ছে, ইমেজ থেকে তো অবশ্যই। এই যে দেখানোর জন্য এটা এক্সাম্পল দিয়ে রাখছি, ইমেজের যে অংশে আপনার মনে হয় যে কালার পছন্দ, ওই অংশ থেকে আপনি নিতে পারবেন কালার, এটাও সম্ভব। এবার আমরা শিখব, যদি অপোজিট শেপে গ্রেডিয়েন্ট থাকে, ওইটাও আপনি ট্রান্সফার করতে পারবেন, মানে আইড্রোপারের মাধ্যমে। এক কালার থাকলেও ট্রান্সফার করতে পারবেন, এমনকি যদি কালার থাকে, স্ট্রোক থাকে, ওইটাও আপনি সেম সেম ট্রান্সফার করতে পারবেন। এই কন্ট্রোলের মাধ্যমে করতে পারছেন। আইড্রোপার মনে থাকবে তো? আচ্ছা, এখানে ছোট্ট করে একটা লেখা আছে, দেখেন, হোল্ড ডাউনটা শিফট কি। তাহলে হোল্ড ডাউন শিফট কি দিয়ে কী হবে? আমি ডিফল্ট আগে করি, স্ট্রোকটা উঠাই দেই। এবার আপনি দেখেন, আইড্রোপার টুলে গেলাম, চেপে ধরলাম, শিফট ক্লিক করলাম এটাতে, তার মানে কি হয়েছে? শুধু যে কালারটাতে ক্লিক করছে ওই কালারটা। এখন যদি আমি শিফট ধরে এটাতে ক্লিক করি, এই যে এখানে এটা, শিফট ধরে এখানে ক্লিক করলে এটার মধ্যে থাকা এই অংশের স্পেসিফিক কালারটাই হবে, এখানে গেলে এটাই হবে। হয় না যে আমার এই কালারটাই লাগবে, হয় না যে আমার শুধু ফিল্টার দরকার, স্ট্রোক দরকার নাই, সরাসরি ক্লিক করলে তো স্ট্রোক চলে আসতেছে। তাহলে আমরা শিফট কি ধরে আমরা চাইলে ওই স্পেসিফিক কালারটা আমার অবজেক্টে নিতে পারছি। এটা হচ্ছে আইড্রোপার টুলে একটা এক্সট্রা ফ্যাসিলিটি বলতে হবে। শেষ বিষয় হচ্ছে রিভার্স। রিভার্স মানে হচ্ছে অল্টার কি। তার মানে কি, আবার দেখি তো, আইড্রোপা এখানে একটু অন্য কালার করে নিই, বুঝতে সুবিধা হবে। তো এই শেপটার মধ্যে অনলি ফিল কালার আছে পার্পল, আর হচ্ছে স্ট্রোক কালার নাই। তো আমি এখন অবজেক্ট সিলেক্ট করে রাখছি, আমি চাই আমার শেপের কালারটা ওটাতে দিতে, যদিও এটা খুব কম করা হবে, তারপরও শিখতেছে, অপশনটা যেহেতু আছে। আইড্রোপার টুল কিবোর্ডে চাপ দিলাম আই, অল্টার ধরে ওই অবজেক্টে, অল্টার ধরার সাথে সাথে দেখেন এটা রিভার্স হয়ে যাচ্ছে, দেখছেন? এটা উল্টা যাচ্ছে কিন্তু, এই যে, তার মানে কি, ওই শেপে থাকা কালার এটাতে সে দিয়ে আসছে। কিন্তু ওরকম দরকার নাই তো, আমি এটাতে ক্লিক করে আইড্রোপার দিয়ে টাচ করে নর্মালভাবেই তো চলে আছে, দিয়ে আসার দরকার কি? নিতেই তো পারতেছেন। মনে থাকবে সবার। স্ট্রোক সহ যেটা ধরো কপি হইছে না, এটা কি ধরো পাখিটাকে ক্লিক করলে কি পুরো পাখির সব কালার চলে যায়? না, আবার প্রশ্ন করো। স্যার এটা যখন ক্লিক করছেন স্যার, স্ট্রোক সহ তো স্যার ওটাতে কপি হ্যাঁ, হয়ে এটা একটা ভেক্টর শেপ, এটা একটা রেস্টার ইমেজ। রেস্টার ইমেজ হচ্ছে আপনি যদি কোনো শেপ থেকে নিতে চান, ওই রেস্টার ইমেজের ওই পিক্সেলে যেখানে ক্লিকটা করতেছেন ওই কালারটাই দেবে।
ঠিক আছে, এই যে বারবার কালার চেঞ্জ হচ্ছে। আবার আপনি যদি এটা ভাবেন যে আচ্ছা ইমেজের মধ্যে কি আমি শেপের কালার দিতে পারবো, ইমেজের মধ্যে শেপের কালার দিবেন কেন আমাকে বলেন, ইমেজ তার থাকবে। যদিও নেওয়া যাইতেছে না, কিন্তু নেওয়া গেলে কি হইতো, এক কালার হইতো। এক কালার আপনি ইমেজের মধ্যে নিতে হবে কেন, আপনার শেপ আছে না, আপনি ওই শেপের মধ্যে করেন না কেন, তাই না? আপনি তো নিজেই শেপ বানাতে পারছেন, ইমেজের মধ্যে কি কেন নিতে হবে? ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের টেক্সট নিয়ে কথাবার্তা। মনে করেন আপনি এরকম এখানে মনে করেন লিখতেছেন হচ্ছে একটা নাম লিখছেন, ফন্ট হচ্ছে আপনি নিলেন হচ্ছে এইটা, কালার ভিন্নতা আছে, আছে এরকম লম্বা। এটা হচ্ছে আপনার বর্তমান টেক্সের অবস্থান। আপনি চাচ্ছেন এই টেক্সের কালার, এই টেক্সের সাইজ, এই টেক্সের যে ফন্ট স্টাইল আছে সবগুলো নিতে। কিভাবে? একদম ধরুন, সেম। একদম ওইটার যা সাইজ, ওইটার যে কালার এবং ওইটার যে ফন্ট স্টাইল 100% সেম রিপ্লেস করতেছে। যদি শুধু কালারটা না হয়, শুধু কালার চাইলে এই যে তোমাকে অল্টা শিফট ধরতে হবে, শিফট ধরতে হবে, ঠিক আছে। আর যদি পুরোটা চাচ্ছ সে তো ওইটাই আসতেছে। এখানে একটা প্রশ্ন আছে, যদি তুমি টেক্সটটাকে ভাঙে ফেলো, মানে আউটলাইন করে ফেলো, আউটলাইন করতে করে শর্টকাটটা বলো, তুমি বলো আউটলাইন করার শর্টকাটটা। না পারলে নিশ্চয়ই আপনি পারবেন, এই বলো শিফট কন্ট্রোল কি বলে, ঠিক আছে? ঠিক নেই, ঠিক আছে, শিফট কন্ট্রোল ও। সবাই ঠিক আছে দলে চলে গেছেন? হইছে। হ্যাঁ হয়েছে না, ট্রাই করি তো, বড় বড় চোখ করে দেখেন। টেক্সটকে ভাঙা, টেক্সটকে অবজেক্ট করা, টেক্সটকে কনভার্ট করা, এই সকল যত শব্দ আছে সব হচ্ছে এটারে মিন করা, আউটলাইন করা। যদি বলে আউটলাইন করা মানে টেক্সটকে ভাঙতে চাই, যদি বলে অবজেক্ট করা টেক্সটকে ভাঙতে চাই, যদি বলে এক্সপ্যান্ড করা টেক্সটকে ভাঙতে চাই, যদি বলে টেক্সটকে সাধারণ শেপে কনভার্ট করা, টেক্সটকে এই আউটলাইন করা, ঘুরে ফিরে সব এক জায়গায় মিলে একসাথে হয়। ঠিক আছে, এটা বুঝতে হবে কিন্তু সবাই। এক এক সময় এক একজন এক এক নামে বলে, আমিও ইচ্ছাকৃতভাবে অনেক সময় আউটলাইন করা বলি, অনেক সময় ভাঙেন এটাকে, অনেক সময় অবজেক্ট করেন, অনেক সময় এইটাকে শেপে কনভার্ট করেন। এসব শব্দ বলি কেন? কারণ আমরা বিভিন্ন সময় টিউটোরিয়াল থেকে শিখবো। এক একজন টিউটোরিয়াল এক এক সময় এক এক শব্দ দিয়ে বানায়। দেখেন আপনি যদি ওটার সাথে পরিচিত না হন, সুপার ফাস্ট একটা ভিডিও আপনি দেখতেছেন, আমাদের তো আর এত সময় আমাদের নাই যে আমরা বসে বসে 10 মিনিটের ভিডিও 10 মিনিট বসে বসে দেখবো। আমরা 10 মিনিটের ভিডিও দেখবো 1 মিনিটে। আমরা ওই লেভেলে নিজেকে নিতে চাই, যে কোনো প্রফেশনাল ডিজাইনারদের ভিডিও হোক 10 মিনিট 15 মিনিট, আমরা দেখবো 1-2 মিনিটের মধ্যে, শুরুতে মাঝখানে শেষে। আর যে জায়গায় একটু জটিল জায়গায় একটু সময় দিয়ে দেবো, বা শেষ, ইনশাল্লাহ বুঝতে পারবো। ঠিক আছে, ওই রকমের স্কিল আমাদের ডেভেলপ হবে ইনশাল্লাহ। এই জন্য আশা করছি আপনারা এই নিয়েগুলো একটু ফোকাস দিয়ে রাখেন। তো এখন একটু টুকটাক সমস্যা হচ্ছে, এখন যে পারলেন না বলে যে একেবারে অবস্থা বেশি খারাপ অবস্থা না সেরকম না। মাত্র আমাদের আজকে ইলাস্ট্রেটরের 3য় ক্লাস চলতেছে, অফিসিয়াল ভাবে 2য় ক্লাস, তো সেই ক্ষেত্রে এরকম টুকটাক বলে যাওয়া কোনো ব্যাপার না, তো আশা করি পারবেন। নেক্সট চলে যাচ্ছি আমাদের চ্যাপ্টার কত নাম্বার 5। চ্যাপ্টার 5-এ প্রথম যে কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বা একটু ভালো করে শিখে রাখেন, তাহলে কি হবে, ফিউচারে যদি কখনো কাজে আসে তাহলে আপনাদের করতে সহজ হবে, তাই না? কি না, ভালোই লাগবে আশা করি। সিম্বল স্প্রে করা, স্প্রে বোতলে যেমন চাপ দিতে ভালোই লাগে এরকম আর কি। কিরকম, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, বেশ কয়েকটা, মন খারাপ করার কিছু না যে এই কয়েকটাই কিনা না। ওই যে বাটন চিনা ফেলাইছেন মনে হচ্ছে, এই বাটনে গেলে আপনি লাইব্রেরি পাবেন এবং হিউজ হিউজ, একদম বলা যায় সমৃদ্ধ। ঠিক আছে, আমি ওইদিকে যেতে আছেন, এগুলো আপনার বাসায় দেখেন, আমি আপনার এখান থেকে একটা সিম্বল স্প্রে করে দেখাই। স্প্রে টুলটা হচ্ছে মূলত এইটা, একদম মানে স্প্রে একদম আইকনটা এরকমই। যে কোনো একটা সিম্বল নেন পছন্দের, এই যে কাজ করতেছে না, কেন করতেছে না বলেন তো? কারণ বর্তমানে আমি যে লেয়ারে ক্লিক করতেছি এই লেয়ারটা লক করা, তো আমি যে লেয়ারটা ফ্রি আছে এই লেয়ারটাতে ক্লিক করে নিলাম, মানে এটা তো আর লক করা না, এই লেয়ারটা কি লক করা না। তো এটাতে ক্লিক করে এখন আমি সিম্বল স্প্রে করতে গেছি, দেখি এবার হয় কিনা, হচ্ছে। এই যে আমি কিন্তু চাপ দিয়ে ধরে রাখছি, কন্টিনিউ হচ্ছে, এই যে সেম স্প্রে যেরকম চাপ দিলে স্প্রে বের হয়, এটাও চাপ দিয়ে বসে থাকলে আপনার এরকম বের হতে থাকবে কন্টিনিউ। আর যত হাত মুভ করবেন তত ছড়াই ছিটায় পড়বে, এই হচ্ছে বিষয় আর কি। বুঝতেছেন? জি জি। এই যদি অন্য কোনো সিম্বল স্প্রে করতে ইচ্ছা করে, এই যে এটা আছে একটা, এখন সবগুলো একরকম আসতেছে, একটা এদিকে একটা ওদিকে এলোমেলো থাকলে দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগে। এক্ষেত্রে এগুলো একটু বাসায় দেখবে, দেখলে কোনো অসুবিধা নেই। যেমন এটা কি শিফটিং করে, এদিকে 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 এটা এদিকে এটা এদিকে এরকম, এরপর
তারপরটা কি জমায়, এই যে আরো ক্লোজ করে, তারপরটা কি, তারপরটা হচ্ছে কালার, কালার এই যে এই ক্লোজ করতেছে, ভেরি ক্লোজ। তারপরটা হচ্ছে এখানে সাইজ বড় করবে, দেখছেন? তারপরটা হচ্ছে রোটেট করবে, কিছু এদিকে কিছু এদিকে। যদি এক কালার হওয়ার কারণে এই সমস্যাটা হইতেছে আমাদের, একেবারে হচ্ছে কালার, যে কালার আপনি নেবেন সেই কালার দিবেন। এই যে দেখতেছেন, যে কোনো সিম্বল, সেটা যদি আপনি এই সিম্বলটাও নেন স্প্রের জন্য, এই যে আমি একটু দেখাই আপনাদের, এই যে এটার মধ্যে আপনি চাইলে এই যে বালতি দিয়ে কালার দিতে পারবেন, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে যে সিম্বল কি আমরা বানাইতে পারবো? কেন না, এই যে আসেন বানাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর কন্ট্রোল ডি, শর্টকাট সিম্বল। এই যে টান দিয়ে ধরে ছেড়ে দেন, হয়ে গেছে সিম্বল। ওকে, এখন এটা আপনি স্প্রে করতে পারবেন, এই যে বুঝতেছেন? যা তৈরি করবেন এখানে রাখলে সিম্বল হবে এবং সেটা আপনি স্প্রে হিসেবে ব্যবহার করতে হবে। আশা করি পারবেন তো। নেক্সট, আর বাকি সিম্বলগুলো একটু দেখেন, ওই যে সন্ধান দিছি লাইব্রেরির ওখান থেকে। দেন এই অপশনের নাম হচ্ছে অপাসিটি এবং ব্লেন্ডিং অপশন। ইলাস্ট্রেটর কোথায় আছে আমরা শিখতে চাই। অপাসিটি হচ্ছে যে একটা শেপের উপরে যখন একটা শেপ আমরা রাখবো, যদি কখনো মনে হয় যে উপরে একটা একটু জলছাপ দিব, যেটাকে আমরা নাম্বার প্রেস করে ফটোশপে দিতাম, মনে আছে আপনাদের? 5, 50, 2, 20 খুব মুখস্থ করে রাখছেন না? ইলাস্ট্রেটরের লাভ নেই। ইলাস্ট্রেটর এই জায়গার ক্ষেত্রে আমার নিজেরও একটা মানে কোয়েশ্চেন, ইলাস্ট্রেটর কেন দিল না? এত কিছু ইজি করছে, এটা কেন দিল? এটা তো আমাদের লাগে মাঝে মধ্যে। তো ইলাস্ট্রেটরে আসলে জানি না কেন তারা এটা করছে। এই এই অপশনটা যেটা আমরা বলতেছি অপাসিটি কমানো, তো এই অপশনটা দিতে হচ্ছে প্যানেলের ভিতরে, এটার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনাদের কষ্ট করে খুঁজে বের করতে হবে টি সিরিয়ালে ট্রান্সপারেন্সি, এবং ওইটার ভিতরে অপশন হচ্ছে অপাসিটি। কিন্তু ওখানে যে ক্লিক করে কমাইতে হবে, আর না হয় আপনি হাতে লিখে কমাতে পারবেন যে হ্যাঁ এটা আমি আরো কমাবো আরো বাড়াবো, এটা আপনাদের এখান থেকে করতে হবে, কিছু করার নেই। আর কোনো শর্টকাট আদৌ আছে কি না আমি জানি না, আর আমি নিজেও জানি না, যেহেতু থাকলে থাকতে পারে, কিন্তু আমি আসলে এখান থেকে কমাতে পারি, যেন আপনাদের বলতে পারছি না, ধরে নিচ্ছি শর্টকাট নেই। আরেকটা কথা বলতে পারেন যে এটা আসলে কি ব্যবহার কেমন, প্রশ্ন হচ্ছে মেইন এটা, যে এই ডিজাইনে কি এটা কি খুব বেশি ব্যবহার হয় কিনা। আমার ধারণা খুবই কম, খুবই কম। এবং এক সপ্তাহ ব্যাপী আপনি 10টা ডিজাইন করলেন, আমার মনে হয় একটা ডিজাইনে এই অপশনের প্রয়োজন আছে কিনা সন্দেহ আছে। তাহলে এটা শর্টকাটটা খুঁজে লাভ নেই। খুব গুরুত্বপূর্ণ হইতো শর্টকাট না থাকলে আমরা বানাইতাম, এরকমও সামনে এক্সাম্পল আসবে যেটার আসলে শর্টকাট নাই, মানে এরবি ইলাস্ট্রেটর দেয় নেয়, কিন্তু আমাদের বারবার ওই অপশনে যেতে হয়। তাহলে আমরা কি করব? আমরা কি বারবার ওই অপশনে গিয়ে ভেতরে ঢুকে তারপরে এখানে এসে তারপরে ক্লিক করে প্লে করবো? মানে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, আমরা তো শর্টকাটে বেশি অভ্যস্ত। এই জন্য আমরা একটা শর্টকাট বানাই, যেটা নাই। আর যে শর্টকাটটা আছে অবশ্যই ওইটাই শিখবো, ডিফল্টটাই শিখবো, ঠিক আছে? এবার এখানে দেখাইছি হচ্ছে ব্ল্যান্ড অপশন। ব্ল্যান্ড অপশন সম্পর্কে নিশ্চয়ই জানেন, যে কোনো শেপে যদি কোনো কালার থাকে এবং নিচের ছবির সাথে বা লেয়ারের সাথে যদি আপনি সেই কালারটাকে ব্ল্যান্ড করতে চান, আমরা ফটোশপে মনে আছে নিশ্চয়ই সেম অপশনগুলো এখানে আছে। মনে আছে মাল্টিপ্লাইয়ের কথা? এই তো, এটাই পারবেন আশা করি সবাই। খুব কঠিন না, এই প্রজেক্টটাই হচ্ছে ইজি। এখানে বলতেছি কি না, ইউজিং গ্রাফিক স্টাইল। মানে গ্রাফিক স্টাইল বলতে ইলাস্ট্রেটে কিছু রেডি স্টাইল আছে যেগুলো আপনিও বানাতে পারবেন, কিন্তু রেডি আছে, বানাবেন কেন? ওগুলা খালি ক্লিক করে ব্যবহার করা। যেমন ধরেন কোথায় আছে, ওই প্যানেল বের করতে হবে, কি নাম? গ্রাফিক স্টাইল। এই যে রেডি আছে, শুধু অবজেক্ট ক্লিক আর প্লে হবে, মানে এটার মধ্যে অ্যাপ্লাই হবে, ক্লিক অ্যাপ্লাই হবে, ক্লিক অ্যাপ্লাই হবে। ইচ্ছা বলতে পারেন আরো কয়েকটা থাকলে ভালোই তো মনে হচ্ছে। ইলাস্ট্রেটরে যে সুনাম শুনতেছি এই যেখানে আছে লাইব্রেরি, এখানেও বেশ কিছু আছে, একটা দেখায় যেটাতে আমাদের সবচেয়ে বেশি চোখ পড়ে। যদিও 3D-তে তেমন কোনো কাজ প্রফেশনাল মার্কেটে নাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতেছি, ঠিক আছে? আমরা এই শেপের মধ্যে টেক্সের মধ্যে ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবো, আরও আছে, এই যে মনে থাকবে। তো এগুলো ঘাটাঘাটি করে দেখা রাখলে যে এই কাজগুলো আছে। এরপর হচ্ছে এই পুরো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কম্বাইন করা, একটা লাইনের সাথে একটা লাইন কীভাবে আমরা একসাথে করতে পারি, সেটা আমরা একটু আগে শিখছি যে একটা শেপের সাথে একটা শেপ কীভাবে একসাথে করতে, এটা কিন্তু শিখছেন। দুটো শেপকে একসাথে করা মানে হচ্ছে পাথফাইন্ডার ইউনাইট, শিখছেন না? কিন্তু একটা স্ট্রোকের সাথে যদি একটা স্ট্রোক একসাথে করেন, যত আপনি ইউনাইট করেন কাজ হবে। এটার সাথে এটা তো অনেক দূরত্ব, শুধু একটা মাথা আর একটা মাথার সাথে জয়েন হবে, এটার নামই হচ্ছে জয়েন করা। তো ডিরেক্ট সিলেকশন টুলে আপনাকে কনফার্ম করতে হবে কন্ট্রোল জে, অথবা আপনি যদি দেখতে চান অপশনটা কোথায়, সিলেক্ট কর্নার রাইট ক্লিক জয়েন। কিন্তু জয়েন যে দিলেন, মাথা তো কাটা, মাথাটা একদম পারফেক্ট কর্নার চাচ্ছি,
তাহলে আমরা আবারও ডিরেক্ট সিলেকশন টুলে আগে অ্যালাইন করতে হবে। এই অ্যালাইনমেন্ট আবার এটা না, এই অ্যালাইনমেন্ট হচ্ছে দুইটা কর্নারকে একসাথে করাকে বলে। তো ডিরেক্ট সিলেকশন টুলে টাচ করলাম, রাইট ক্লিক, দুইটা কর্নারকে আগে আনতে চাচ্ছি, সেটাকে বলে বোথ। ওকে, দেখে মনে হবে কাজ হয়ে গেছে, না কাজ এখনো হয় নাই। রাইট ক্লিক দেন জয়, তাহলে কাজ হবে। আশা করি এরকমভাবে আপনি যে কোনো শেপের কর্নারকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর যদি স্ট্রেট শেপ থাকে, যেখানে একটা আছে স্ট্রোক আছে, এখানে একটা আছে, দুইটাকে একসাথে করা, ডিরেক্ট সিলেকশন টুল কন্ট্রোল জে। এভাবে কিন্তু আপনি শেপ বানাইতেও পারবেন। একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা লোগো আছে, দেখতে অনেকটা এরকমই লাগে। আমি কয়েকদিন আগে এটা করছিলাম ক্লাসে, এই জন্য ওই শেপটা বানাই গেছে অর্ধেকটা, ঠিক আছে, অর্ধেকটা। কারণ এটা যেভাবে অর্ধেকটা আমি ড্র করে ফেলছি, আপনারা কি মনে করেন যে সেম অর্ধেকটা অ্যাকুরেট আমি আবার ড্র করতে পারবো? সম্ভব এটা না। কিন্তু আমাদের এক পাশে যেহেতু যেভাবে আছে, আরেক পাশে তো ওরকমই হইতে হবে, তাহলে জিনিসটা ভুল হলেও অ্যাকুরেট মনে হবে, ঠিক না? তো এটাকে আপনি কি করতে পারেন, এই যে ফ্লিপ, একেবারে শিফট ধরে ডুপ্লিকেট, ও এন্টার দিয়ে ফ্লিপ, একটু ক্লোজ করলে ভালো হয়, বেশি চ্যাপ্টার হয়ে গেছে, বেশি ক্লোজ না, সামান্য। তো ডিরেক্ট সিলেকশন টুল, রাইট ক্লিক, জয়েন, ডিরেক্ট সিলেকশন টুল, রাইট ক্লিক, তারপরে দেন জয়েন। দেখেন সুন্দর শেপ কিন্তু হয়ে গেছে। একটু চ্যাপ্টার লাগতেছে যদিও, আর একটু চাপায় দেন, ভালো লাগবে। এই নর্মালি কিন্তু ওইভাবে বিল্ড করা পসিবল, আপনি কিন্তু এরকমভাবে অর্ধেকটা করেও বিল্ড করতে পারবেন। আশা করি বুঝতেছেন সবাই। আর হোমওয়ার্ক হিসেবে কিন্তু এটা না, হোমওয়ার্ক হিসেবে হচ্ছে এখানে একটা বাঁকা শেপের মাধ্যমে এরকম একটা রিবন বানানো হয়েছে। তো বাঁকা শেপটা তৈরি হয়েছে একটা স্ট্রোক থেকে। তা আমরা ডিফল্ট কালার, ফিল বন্ধ, এই যে দেখেন এরকম একটা লাইন ড্র করছি। পারবেন না ড্র করতে লাইনটা? শুধু সিঙ্গেল লাইনটা পারবেন না প্যান্টেলে ড্র করতে? এটাকে একটু রোটেট করেন সামান্য, অল্টার ধরে শিপ ধরে ডুপ্লিকেট করেন, এই তো যান যান, কাজ শেষ। আর এটা বটলের কালার এটাই, ওকে করেন, আর সরি ডুপ্লিকেট করেন, ফ্লিপ করেন, শেষ কাজ। নিচেরটা নিচে কপি করে দেন, উপরেরটা উপরে কপি করে দেন, নিচেরটা নিচে কপি করে দেন, উপরেরটা উপরে কপি করে দেন। এভাবে আপনি চাইলে সুন্দর একটা রিবন বানাতে পারবেন। মূলত উদ্দেশ্য রিবন বানানো না, উদ্দেশ্য হচ্ছে স্ট্রোককে কীভাবে আমরা আরেকটার সাথে জয়েন করে একটা শেপ বিল্ড করতে পারি। আশা করছি এটা একটু দয়া করে করবেন। এই পুরো চ্যাপ্টারে যদি বলেন যে আমার ব্যস্ততা, কারেন্ট নাই, দাওয়াত খেতে গেছি, তাহলে একটা কাজ করব, তার মানে এই কাজটাই করবেন। এটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? নেক্সট হচ্ছে পার্সপেক্টিভ। আমি জানি না আপনাদের এই অপশনটা যেটা নিয়ে কথা বলবো এখন, এটা নিয়ে প্রবলেম হয়েছে কিনা। এইটা কি কারোর সামনে আসছে? তাহলে তোমার সৌভাগ্য, যেটা দেখার সুযোগ হয়েছে, তাই না? আর বাকিদের ভাগ্য তেমন একটা ভালো না, কারণ তারা এখনো এটা দেখার সৌভাগ্য হয় নাই। আসলে এটা একটা নতুন অবস্থায় বিশাল একটা প্রবলেমের নাম হচ্ছে এটা। এটা আসলে কোনোভাবে কন্ট্রোল জেড দিলে যাবে না, এটা আসলে কাটে না। তারপর হচ্ছে শেপ সোজা নিতে পারবেন না, কন্ট্রোল জেড দিলে যতই বাটন ভেঙে ফেলেন কাজ হবে না। একমাত্র রাস্তা হচ্ছে নতুন পেজ নেওয়া। ওটা কি আপনি কাটতে পারলেন? না। এটা আপাতত নতুন অবস্থায় একটা প্রবলেমের নাম, কিন্তু অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর কি ইচ্ছা আছে? ইলাস্ট্রেটর কি ইচ্ছাকৃতভাবে একটা প্রবলেম দেবে? এটা কাজ তো নিশ্চয়ই দিছে। যদিও এই কাজটা আমরা শিখব, কিন্তু ওই ফিউচার ট্রেনার যদি হই, কাউকে যদি শেখাই, তখন হয়তো এটা না ডিসকাস করতে হবে, কারণ এই প্রবলেমটা হলে সলিউশন কি আর এই অ্যাকচুয়ালি এটা কাজ কি, এই জন্যই শেখাচ্ছি। প্রফেশনালি এটা কোনো কাজ নেই। তো কথা হচ্ছে যে এইটার নাম হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। এটার শর্টকাট হচ্ছে শিফট পি। শেখার দরকার না, ওই যে বললাম এটা আমাদের বেশি কাজে লাগে না। আর এটা একটা শর্টকাট আছে, আমি জানি না এটা আমার কেমনে শেখা হয়েছে। শিফট কন্ট্রোল আই দিলে এটা শো, হাইট এবং শো, হাইট শো। তো এটা মানে শিখতে চাইছিলাম না, শর্টকাটটা শেখা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা আসছে। এখন আমরা যদি এটা কমান্ডের মাধ্যমে, তো আমরা মুখস্থ করতেছি না যে কমান্ডের মাধ্যমে এটা কাটবো, তাহলে আমরা কাটবো কীভাবে? এটা যদি এসে হাজির হয়, তখন দ্বিতীয় যে টুলটা আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল, না ওটাতে আপনি যাবেন, যাওয়ার পরে এই যে ক্রস, কেউ তো শর্টকাটটা শিখবো না, তাহলে কাটবো কীভাবে? এই যে হাইট গ্রিড আসলে এটা চলে যাবে। আবারও বলতেছে, এটা যদি আসে, জি হাইট মানেই তো চলে যাবে, ঠিক আছে? আপনি আবার আনতে চাইলে আসবে, ডাকলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন প্যাসেটিক সিলেকশন টুল, হাইট গ্রিড, বাস, নাই ভ্যানিশ। হাইট মানে হচ্ছে ভ্যানিশ, মানে কেটে গেছে। এবার প্রশ্ন হচ্ছে কি, এটার কাজ কি? ধরেন আমি একটা এক্সাম্পল দিই, স্টার দিয়ে দিই, হ্যাঁ, দেখতে ভালো লাগে। ওকে,
ওকে, লিখতেছি স্টার্ট। মনে করেন এটা একটা লোগো, অনেক কষ্ট মষ্ট করে আমরা এটা বানাইছি। এখন সাধারণত আপনারা জানেন যে লোগো হোক আর যাই হোক, যে কোনো কিছু ক্লায়েন্টের সামনে যখন সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, নর্মাল একটা ডিজাইনকেও অসাধারণ মনে হয়, এটা সবাই জানেন তো। সামনে অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবো। তো এইটা বানানোর পরে যখন আমি মনে করব যে এটা প্রেজেন্টেশন করব, এলে যেহেতু ইলাস্ট্রেটরে আগে প্রেজেন্টেশন করার কোনো অপশন ছিল না, আমরা যেরকম মোকআপ ফাইলের মাধ্যমে প্রেজেন্টেশন করি ওই জিনিসগুলোই ছিল না। তাহলে কীভাবে প্রেজেন্টেশন করতো? মানুষ হয়তো এটাকে প্রেজেন্টেশন করতে একটা নিচে একটা সুন্দর শেপ, সরি, একটা শেপ দিয়ে কোনো একটা কালার বা হালকা গ্রে কালার দিয়ে এটা এরকম রাখে এরকম সুন্দর করে প্রেজেন্টেশন করতো। একটা সময় ছিল এরকমই করতো। আর ইলাস্ট্রেটর একটা অপশন দিছে, এটা দিয়ে করা যেত গ্রিড সিস্টেম ব্যবহার করে। তো কীভাবে সেটা একটু দেখেন, কন্ট্রোল-সি কপি, মানে এটা মেমোরিতে নিয়ে আমি রাখতেছি। এখন আমি ইচ্ছাকৃতভাবে গ্রিডটা আনতেছি, খেয়াল করেন, পার্সপেক্টিভ গ্রিড তো আসছে। এবার আমি মনে করেন এই পাশে অ্যাঙ্গেলে প্রেজেন্টেশন করতে চাই, তাহলে কন্ট্রোল-ভি চলে আসছে। আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে এ পাশে রাখতে চাই, কন্ট্রোল-ডি একটা কপি করে দেখেন আনুপাতিকের ওইদিকে গেল। এ পাশেও যদি করতে চাই এ পাশে ক্লিক করেন, কন্ট্রোল-ভি, এই যে এই পাশেও আপনি চাইলে করতে পারবেন। তো এই ধরনের প্রেজেন্টেশন এখন আর মানুষ খায় না, তো এই জন্য কেউ করেও না। ঠিক আছে, কাজ শেষ, হাইড। তো এটা একটা প্রেজেন্টেশন মনে করতে হবে। তো এখন আপনাদের এই এটা দেখতে ভালো লাগে না, কারণ এই ধরনের প্রেজেন্টেশন এখন আর চলে না। প্রেজেন্টেশন এখন দেখে তো আর বিলবোর্ডে, লাইট বক্সে, আইডি কার্ডে, টি শার্টে, ব্যাগের মধ্যে, হুডিতে, শপিং ব্যাগে, ওয়েবসাইটে, বিজনেস কার্ডে, বিভিন্ন মগের মধ্যে, কফি মগে, কাপের মধ্যে, এইসবের মধ্যে এখন মানুষ পছন্দ করে। এই ইলাস্ট্রেটরে এরকম করে বাউন্ডারি ওয়ালের মধ্যে দাঁড় করে দিলে মানুষ পছন্দ করে না। এই জন্য অপশনটা আছে, অ্যাকচুয়ালি কাজটাকে দেখে দিলে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রজেক্ট 5-এর কাজ। চলে যাচ্ছি প্রজেক্ট 6-এ। খুব খুব মজার একটা কাজ আছে, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কের কাজ আপনারা ফটোশপে করছেন? কমান্ডার নাম বলেন। কন্ট্রোল অল্টার কন্ট্রোল জি, সবার মনে আছে? তোমার মনে নেই? আছে না? ঠিক আছে। তাহলে আমরা এখানে কিভাবে করব? ফটোশপে যে কমান্ড আমরা ব্যবহার করছি তখন আমাদের শেপ থাকতো নিচে নাকি ইমেজ থাকতো নিচে? বলেন কুইক। ইমেজ থাকতো হচ্ছে উপরে, শেপ থাকতো নিচে। শুধু ইমেজটার লেয়ার আমরা ধরে কন্ট্রোলটা জি দিতাম, মনে আছে স্পষ্ট? এই জায়গার মধ্যে এই জিনিসটা হবে উল্টা। তার মানে কি হবে? শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উভয় জিনিস সিলেক্ট থাকতে হবে বা উভয় অবজেক্ট সিলেক্ট থাকতে হবে। যদি আপনি বলেন যে এটা সিলেক্ট থাকবে উপরেরটা, ফটোশপ মতো মনে করলে হবে না, কারণ ফটোশপ মতোই তো না, উল্টা গেল না। তাহলে এখন সিলেক্ট থাকতে হবে দুইটা অবজেক্টে। আর কমান্ড ছিল তখনকার সময় ফটোশপে কন্ট্রোল অল্টার জি, আর এখন হচ্ছে কন্ট্রোল-7। তো দেখায় কয়ে আছে ক্লিপিং মাস্ক কন্ট্রোল-7, কন্ট্রোল-7। যদি খুলতে চান মাস্ক করার পরে, কখনো যদি আনগ্রুপ করতে চান, যেটাকে বলে আমরা আনগ্রুপ, সহজ করে বললাম, এটাকে বলে রিলিজ করা, কন্ট্রোল-অল্টার-7 চাইলে আপনি খুলতে পারবেন। তবে এটার আপনি শর্টকাট ছাড়াও আপনি করতে পারবেন, সেটা একটু মাস্কিং করে দেখাই তারপরে বলতেছি। কন্ট্রোল-7 হয়ে গেল। রাইট ক্লিক, এই যে রিলিজ অপশন দেখানো আছে, তো আপনি চাইলে খুলতে পারবেন। খোলার পরে আপনি মনে মনে ভাবতে পারেন, স্যার শেপটা যে ছিল ওইটা, আপনার একটা আকার শো করতেছে, কিন্তু জিনিসটার কালার কোথায়? আসলে তো ওটার মধ্যে কালার ছিল, ছবি যখন মাস্কিং হয়েছে ওই কালার চলে গেছে বলেই তো আপনি ছবি দেখতেছেন। ওই শেপের মধ্যে যদি কালারটা থাকতো তাহলে আপনি ইমেজটা দেখতেন, ওটা মাইনাস হয়ে গেছে। এখন যখন আপনি রিলিজ দিলেন, সে তো আর হাওয়া থেকে কালার নিয়ে এখানে দিতে পারতেছে না, এই জন্য সে ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এই যে দেখেন, না ফিল আছে না স্ট্রোক আছে। এখন আপনি যদি ডিফল্ট করেন তাহলে কালারটা আসবে, বা আপনি যদি কালার দেন তাহলে কালারটা আসবে। অথবা আমরা সাধারণত রিলিজ দেওয়ার পরে ওই শেপ ডিলিটই করে ফেলি, কারণ আমি যে রিলিজ দিছি তো এই কারণে যে আমার মাস্কিংটা দরকার নাই। ঠিক আছে, এই তো এবার প্রশ্ন হচ্ছে মাস্কিং কতভাবে ইলাস্ট্রেটরে করা যায়? তাহলে একভাবে দেখছেন। আচ্ছা, এবার আমরা শেপ দিয়ে দেখলাম ইমেজ, এবার আমরা দেখব শেপ দিয়ে শেপ। অনেকগুলো শেপ নেই, তারপরে কথা বলতেছি, এটা বুঝতে সুবিধা হবে, অনেকগুলো নিলাম। এখন একটা বড় শেপ নেই, উপরে থাকা যে শেপটা ওইটার মাধ্যমে নিচে থাকা সবগুলোকে মাস্কিং আনতে চাই। সিলেক্ট সব অবজেক্ট, কন্ট্রোল-7। তার মানে এভাবে মাস্কিং করা যাবে। তাহলে শেপ দিয়ে শেপ করা গেল, শেপ দিয়ে ইমেজ করা গেল। এবার আমরা শিখবো পরে থাকা এটা প্রথমে ক্লিক করতে হবে, তারপর সবগুলো একসাথে না, একসাথে ধরো, সব একসাথে ধরো।
না না, উপরে থাকলে যেটা থাকবে ওটার মধ্যেই সব গ্রুপ। এখন আপনি দেখবেন টেক্সট দিয়ে দেখাচ্ছি, দেখাচ্ছি 1 মিনিট। ওকে, টেক্সট দিয়ে দেখায় তারপরে দেখাচ্ছি। এই যে টেক্সট দিয়ে যদি আপনি মাস্কিং করেন, টেক্সট থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে, সিলেক্ট টেক্সট ইমেজ একসাথে কনসেপ্ট। এবার দেখবো এটা আসেন আবার বিভিন্ন ধরনের শেপ নেই, নিলাম নিলাম বিভিন্ন ধরনের কালার দিই, কাজ দেখতে সুবিধা হবে। আরো কালার দিই, লম্বা আছে একটা, আরো কালার দিই, নিলাম, বিভিন্ন ধরনের শেপ নেওয়া হয়েছে। এবার একটা বড় শেপ নিতেছি যার মধ্যে মাস্কিং করতে চাই, এটা কালার করে নিছি। ডিফল্ট ডিফল্ট করতে হবে এমন না, আপনাদের মানে বুঝতে সুবিধা হবে এটার জন্য নিলাম। অল সিলেক্ট কনসেপ্ট, মনে থাকবে? তাহলে আমরা টেক্সট দিয়ে ইমেজ করলাম, শেপ দিয়ে ইমেজ করলাম, শেপ দিয়ে শেপ করলাম, এবার করব শেপ দিয়ে টেক্সট। ধরেন এটার মধ্যে আছে কন্ট্রোল ডি, সরি গ্যাপ দিয়ে করি, কন্ট্রোল ডি, অনেকগুলো শেপে আমি এখন মাস্কিং করতে চাই। কন্ট্রোল জি, টেক্সট কি নিচে আছে না উপরে আছে? উপরে থাকতেই হবে, উপরে থাকবে যে অবজেক্ট তার মধ্যেই মাস্কিং হবে, এটা মনে রাখতে হবে। টোটাল সিলেক্ট, আমরা সেটাও পসিবল। লাস্ট করব টেক্সট দিয়ে টেক্সট মাস্ক। ধরেন একটা টেক্সট বক্স নিলাম, বাই ডিফল্ট টেক্সট চলে আসছে অনেকগুলো। এখন আমরা মাস্কিং করতে চাই, নিচে না উপরে আছে? উপরে আনতে হবে। টোটাল সিলেক্ট, কন্ট্রোল সেভেন। তার মানে টেক্সট দিয়েও টেক্সট মাস্কিং হবে, টেক্সট দিয়ে শেপ হবে, টেক্সট দিয়ে ইমেজ হবে, শেপ দিয়ে ইমেজ হবে, শেপ দিয়ে শেপ হবে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একাধিক শেপে কি মাস্কিং হবে? একাধিক বলতে এখানে একটা শেপ আছে, এখানে আরো একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখি তো সবগুলো ধরে। কন্ট্রোল, এখানে গিয়ে আমাদের খটকা লাগছে। সবভাবে হইতেছিল, যখন দেখলাম একাধিক শেপে মাস্কিং একটাতে হচ্ছে, বাকিগুলো তো হয় না। এক্ষেত্রে সমাধান অনেকভাবে আপনারা ভাবতে পারেন যে আমি মনে হয় সবগুলোকে একসাথে সিলেক্ট করে এইভাবে গ্রুপ করব, এই যে একসাথে গ্রুপ করব, দেন সিলেক্ট, তখন যাওয়া একটা হয়েছিল, এখন এটাও না। তাহলে আমরা গ্রুপ করতে পারতেছি না, সরি, এক্ষেত্রে গ্রুপ করা যাবে না। তাহলে মূলত যেটা নিয়ম সেটা আমি এইভাবে করতেছি, সবগুলোকে আগে সিলেক্ট করতে হবে, যে কয়টা গ্রুপ আমরা মাস্কিং করতে চাই। নাম্বার ওয়ান, কোনো গ্রুপ হবে না, সিলেক্ট হবে। তারপরে আমাদের প্রথম কাজ হচ্ছে পাথফাইন্ডার থেকে ইউনিট হবে, কিন্তু আমরা সাদৃশ্য কিছুই দেখবো না, কারণ পাথফাইন্ডার থেকে ইউনিটের অপশন হচ্ছে যে একটা এই শেপের সাথে আরেকটা শেপ কিছু অংশ লেগে থাকতে হবে। অল্প অংশ যদি না লেগে থাকে তা আপনি কিভাবে বুঝবেন কানেক্ট হয়েছে, একসাথে হয়েছে, মার্জ হয়েছে, কিভাবে বুঝবেন? এখানে তো বেশ গ্যাপ আছে, মনে মনে ফিল করেন হইতেছে কিছু একটা, এই দিলাম, ওই যে স্পষ্ট দেখতেছেন না, বাট ইন্টারনাল ভাবে একটা বন্ডিং হয়েছে। এটা এক নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কন্ট্রোল 8 দিতে হবে, এটাকে বলে কম্পাউন্ড পাথ। এটা প্লে করার পর আপনার কাছে মনে হবে কিছুই হয় নাই, বাট ইন্টারনালি হয়েছে। আর এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যে উইনার দিয়ে তো একটা এক্সাম্পল দিচ্ছেন, এটাতে একটা এক্সাম্পল দেন, আমি একটু পরে দিতেছি। কন্ট্রোল 8 দিলাম, ইন্টারনালি হয়েছে, তাহলে দুইটা কাজে কিন্তু ইন্টারনাল ভাবে হয়েছে। এবার উভয় অবজেক্ট সিলেক্ট, তার মানে আপনি যদি মাল্টিপল শেপে মাস্কিং করতে চান আপনাকে প্রথমে ইউনিট করতে হবে, কম্পাউন্ড পাথ করতে হবে, এই দুইটা কাজ করার পর দেন আপনি মাস্কিং করতে পারবেন। মনে থাকবে? এটার জন্য লিখিত অ্যাসাইনমেন্ট আছে এখানে। মাল্টিপল শেপে করার জন্য সিলেক্ট অবজেক্ট, ইউনাইট, কম্পাউন্ড পাথ, যেন আমরা ভুলে না যাই। আশা করি মনে থাকবে। এবার প্রথমে আমরা সিলেক্ট অবজেক্ট করবো, যে অবজেক্টগুলোকে মাস্কিং করতে চাই, তারপরে ইউনিট করব, তারপরে কম্পাউন্ড পাথ করব, তারপরে উভয় অবজেক্ট সিলেক্ট, কন্ট্রোল 7। মনে থাকবে এবার? ওকে, আমি জানি এটা মনে থাকবে না, এই জন্য আমি লিখিতভাবে দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে মাস্কিং করতেছি স্বভাবই তো মনে হচ্ছে হবে, কিন্তু ভেতরে থাকা ইমেজটা যদি একটু মুভ করতে চাই, বড় করতে চাই, সেটার জন্য তো আমরা ফটোশপে সবসময় করতে পারতাম, কোনো কিছুই করা লাগতো না, কিন্তু এখন ইলাস্ট্রেটরে করা লাগবে। আপনাকে আইসোলেশন মোডে ঢুকতে হবে। নাম শুনে মনে হচ্ছে কি বিরাট একটা অপশনে যাইতে হবে, না, জাস্ট ডাবল ক্লিক। আইসোলেশনের কথা শুনলে করোনা সিচুয়েশনের সময় আমরা শুনি যে ওনারা আইসোলেট করো, মানে ভিতরে বন্দি করে আলাদা করে রাখতে হবে। ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে শুধু অবজেক্টে ডাবল ক্লিক করবেন, করে আপনি মুভ করতে পারবেন। এই ডাবল ক্লিক করলে বাকি অবজেক্টগুলো হাইড হয়ে পড়বে, যেটা আপনি ধরতে পারবেন না, এটাকে বলে আইসোলেশন মোড। আবার কাজ শেষে বড় ছোট করলেন, রোটেট করলেন, সব শেষে ডাবল ক্লিক করে বেরিয়ে আসলেন। তাহলে ডাবল ক্লিক করে ভেতরে ঢোকা এবং ডাবল ক্লিক করে বেরিয়ে আসে, এটাকে বলে আইসোলেশন মোডে যে এডিট করা। মজার বিষয় হচ্ছে আপনি যদি দুইটা তিনটা শেপ গ্রুপ করে ফেলেন, আমি আপনাদের বলছি যে আনগ্রুপ না করেও অবজেক্ট ধরে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে
আলাদা করা যায়, কালার করা যায় না? কিন্তু না, আপনি আইসোলেশন মোডে ঢুকেও কাজ করতে পারবেন, মনে হবে না যে আপনি গ্রুপের মধ্যে আছেন। জাস্ট ডাবল ক্লিক, অবজেক্ট ধরতে পারছেন, কাজ করবেন, কাজ শেষ, আবার ডাবল ক্লিক, ওই গ্রুপে দেখেন আছে, আবার ডাবল ক্লিক, আবার এডিট করলেন, কাজ শেষ, বাইরে ডাবল ক্লিক। তো আইসোলেশন মোডে ঢোকাটা আসলে কোনো কঠিন না, শুধু ডাবল ক্লিক, আবার বেরোয় আসবেন, ডাবল ক্লিক। কিন্তু ভেতরে ঢোকার পরে আপনি কি এটাই মুভ করতেছেন, নড়তেছে না কেন? কীভাবে নড়বে? আপনি তো ভেতরে ডাবল ক্লিকে বসে আছেন, বেরোয় আসেন, ডাবল ক্লিক দেন, তাহলে হবে। ঠিক আছে না? আশা করবো এইগুলো একটু প্র্যাকটিস করবেন। আর এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে যে অর্ধেক অংশ ভেতরে আবার মাথা বেরোয় আছে? আসেন এটা একটু দেখেন। প্রথম কথা হচ্ছে, এই ধরনের আপনি যদি ইমেজ দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে যারা আমরা খেলা দেখি টিভি স্ক্রিনের মধ্যে, স্কোর কার্ড বা কোনো একটা প্লেয়ার যখন মাঠে নামে তখন দেখবেন যে তার কোনো একটা শেপ থেকে বেরোয় আসতেছে, এরকম একটা ব্যাপার। এটা আপনি পেন্টুল দিয়েও করতে পারবেন, সবচেয়ে ইজি হয় শেপ দিয়ে করলে, যেটা যেভাবে সহজ হয় সেভাবে সবচেয়ে ইজি। এবার আপনি এটাকে পেছনে নিলেন, তো এই যে মাথা বের করলেন সুন্দর, নিচের অংশ থাকলো একটু উপরে, তাহলে এখন শেপ থাকবে উপরে নাকি ইমেজ থাকবে উপরে? এই কি বলে, শেপ থাকবে উপরে, ইমেজকে পেছনে পাঠাইতে হবে। সিলেক্ট কন্ট্রোল 7, তো নিচের অংশ তো ঠিকই কাটা হয়েছে, উপরের অংশ কাটা তো পড়বে, কি করা? প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডও তো চলে যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডও লাগবে, তাহলে কন্ট্রোল C মেমোরিতে রাখতে হবে, নাম্বার 1। এরপরে মাস্কিং আপনি করবেন ঠিকই আছে, তার আগে আপনি একটা কাজ করতে পারেন, ডিরেক্ট সিলেকশন তুলে যে অংশটা কাটা যেন না পড়ে বের করে দিলেন, নিচে ঠিক থাকুক, উপরে বের হয়ে পড়ুক, কন্ট্রোল 7। আর ওই যে মেমোরিতে রাখছেন কন্ট্রোল C দিয়ে পেছনে পেস্ট করবো, কন্ট্রোল বাংলাদেশের কাজ শেষ, মনে থাকবে? এগুলো ট্রিক্স, আর কিছু না। আরেকবার দেখা দিব, ওকে। ওভাল নিতেছি, তো আমরা প্রথমেই এইটা পেছনে পাঠিয়ে দিতেছি, বুঝতে সুবিধা হবে। এরপরে এটাকে অ্যাডজাস্ট করতেছি, এরপরে পরে পেছনে পাঠাবো। সরি, বেশি বড় হয়ে গেছে, সামান্য একটু বড় করলাম, মাথাটা বের করে গেছি, নিচেও কিন্তু বের হয়ে আছে, না হলে কিন্তু ওই অংশটা রাউন্ড করে কাটতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের কি কাজ কি? ইমেজটাকে পেছনে পাঠাইতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে আরও একটা, কারণ আমাদের শেপটা লাগবে, মাস্কিং করে ফেললে তো শেপটা থাকে না, তাহলে শেপটা যদি আমাদের লাগে আমরা নিশ্চয়ই কপি করে রাখবো কন্ট্রোল C দিয়ে। তারপরে হচ্ছে মাস্কিং, দেখে মনে হচ্ছে কাটা পড়ছে, তো ডিরেক্ট সিলেকশন টুলে আমরা মাস্কিং করার পরেও টাচ করে, ডাবল টাচ করে এটাকে একটু উপরে তুলে দিতে পারি। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে দিয়েছি, পেছনে পাঠাই দেন, সমস্যা কি? ঠিক আছে, আশা করি মোটামুটি ভালোই প্র্যাকটিস করতে পারবেন। এখানে কি করা হয়েছে, কম্পাউন্ড পাথ নিয়ে আপনাদের একটা প্রশ্ন আমি বলছিলাম যে আছে কিনা, সেটা হচ্ছে যে কন্ট্রোল 8 মাল্টিপল শেপে মাস্কিং করার ক্ষেত্রে দ্বিতীয় অপশন ছিল কন্ট্রোল 8 দেওয়া, এবং আপনারা কিছু দেখেন নাই বাট দিচ্ছেন, হয়েছে। বাট কি কাজ? কাজ হচ্ছে এক শেপের মধ্যে, আবার ভালো করে খেয়াল করেন, এখানে একটা শেপ আছে, আরও একটা শেপ আছে, দুই শেপের মাঝখানে অংশ যদি মাইনাস করতে চান, যদি আপনারা এই অপশনের নাম শুনছেন, একটু আগে দেখছেন আমি দেখাইছি এক্সক্লুড, সেটা কন্ট্রোল 8 দিয়েও করা যায়, এটাই কাজ। এখন আর একটা প্রশ্ন বানায় না, এটা দিয়ে আবার কি হবে? কিছু হবে না, আপাতত প্র্যাকটিস করেন। ঠিক আছে, নেক্সট, কারণ এখন তো আমরা কোনো প্রজেক্ট করতেছি না যে আমরা এখন এটাতে একটা হোমওয়ার্ক আপনাদের দিব। এই প্রজেক্টের মধ্যে সবচেয়ে বিগ অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, আপনারা এটা যদি একটু করেন তাহলে পাথ সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার হবে। এই ধরনের কাজ মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে, এই কাজগুলোকে বলা হয় ভেক্টর ট্রেসিং। আপনি যদি গুগল করেন, সার্চ দেন যে ভেক্টর ট্রেসিং লিখে, শত 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 কাজ আপনি পাবেন, হাজার হাজার কাজ পাবেন। যে অনেক কোম্পানি আছে যে তার মেইন ফাইল হারায় ফেলছে, ফাইল করাপ্ট হয়ে গেছে, অথবা কোনো একটা কাজের জন্য তার ওই ইমেজটার মেইন ফাইলটা দরকার, মানে ইলাস্ট্রেটর ফাইল দরকার, তখনই মূলত হায়ার করে যিনি ভেক্টর ট্রেসিংয়ের কাজ করে ওনাকে। তো যে কোনো গ্রাফিক ডিজাইনার এই কাজটা পারে, হয়তোবা অনেকে করে না, যেমন কম্পোজের কাজ, কম্পিউটার অপারেটর যারা সবাই পারে, কিন্তু কেউ কেউ হয়তো করে না। কেন? ওই যে রেগুলার না করার কারণে তার স্পিড কম, কিন্তু টাইপ কি করতে পারবে না, হয়তোবা তার সময় বেশি লাগবে। তো এটাই হচ্ছে বিষয় আর কি, যেনারা এটা পারেন ওনারা দ্রুত করবেন, যেনারা পারেন না ওনারা করলেও একটু সময় লাগবে। এখন আমরা তাহলে সবাই শিখবো কেন? আমরা তো সবাই করবো না, ভেক্টর ট্রেসিংটা সবাই করবেন না, কিন্তু আপনার ব্যক্তিগত কাজের জন্য যদি ট্রেসিংটা করতে হয় তাহলে কি আপনি কাউকে হায়ার করবেন? নিশ্চয়ই না। তো এই জন্য আমরা একটু শিখবো, এটা কিন্তু অত্যন্ত সহজ। ট্রেসিং মানে কি, আপনাকে একটা ক্লিয়ার ইমেজ দেওয়া হবে, ওই ইমেজের উপরে আপনি আস্তে 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 এটাকে পাথ করে হোক, শেপ দিয়ে হোক, ইলাস্ট্রেটর ফাইল বানাবো। তা আমরা এটা কিন্তু ইমেজ, আমি আসলে আপনাদের উদাহরণের স্বার্থে মানে বোঝানোর চেষ্টা করছি, ইমেজ মানে কিন্তু এরকম পিক্সেল ফাইল।
আর ভেক্টর মানে হচ্ছে এরকম Yes, sir. ক্লিয়ার ফাইল, দুইটাই মূলত ইমেজ, বুঝতে পারছেন? তো ইমেজ থেকে কীভাবে বানাবো সেটা মূলত শিখব। শেপ নিতেছি, ফিল বন্ধ রাখি, একটু মোটা করে স্ট্রোক। এটাকে পজিশন করার জন্য হাতে এরকম এদিকে একবার এদিকে সব না করে আপনি শিফটে শুধু হাত রাখেন, অনলি শিফটে, আর কিছু করেন না, শিফটে শুধু হাত রাখেন। চার মাথা দিয়ে চারবার টান দিলে শিফটে হাত রাখলে এমনি এটা পারফেক্ট হবে। ওটু মোটামুটি ঠিক আছে তো? ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার এবং শিফট ধরে এদিকে ছোট করে দিলাম। ক্লিয়ার? Clear. এখন এইটা আমরা পাত করব, মাঝখানের অংশটুকু সেটা করা যাবে না, পিতে চলে যাচ্ছে, মানে পেন টুল, স্ট্রোক আছে, ফিল বন্ধ, স্টার্ট করলাম। এভাবে কি পাত করে কেউ? পাত মানে হচ্ছে আপনাকে টান দিতে হবে, মনে আছে ফটোশপের ছবি এডিটিং এর কথা? এভাবে করতে হবে না, কিন্তু না, আমরা এভাবে করতেছি কারণ ইলাস্ট্রেটরে যে কোনো পাত করার পরেও সেটাকে ব্যান করতে পারবো, একটা অপশনই আছে, এটা নাম, সরি, একটি টুল আছে, নাম হচ্ছে কার্ভেচার। কার্ভেচার এটা দেখতে পেন্টুলের মতোই, পেন্টুলে করা যে কোনো অবজেক্টকে সে এরকম কার্ভ করতে পারে, কার্ভ করতে পারে, বা করতে পারে, ব্যান করতে পারে, যেভাবে আপনি বলেন না কেন। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আমি নিলাম কার্ভেচার টুল, খেয়াল করেন এখানে ঠিক নাই, এই যে ঠিক করতেছি, এই যে পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে। এখানে একটা প্রবলেম হচ্ছে, পিক্সেল প্রিভিউ কোথাও হয়ে গেছে, আমি একটু দেখে নিই। ঠিক আছে, প্রবলেম যেহেতু হচ্ছে না, অগ্রিম প্যাশনে নিয়ে লাভ নেই। এই যে চলে মোটামুটি। আর আরেকটা কথা বলে রাখি, যদি ভুলে এরকম নিয়ে নেন, কি না, ব্যাক স্পেস, ডিলেট, যে কোনো একটা দেন না, কন্ট্রোল জেড দেওয়া দরকার, সবসময় কন্ট্রোল জেড দিলে কেমনে হবে? ঠিক আছে, মোটামুটি হয়েছে, আমরা আরো পারফেক্ট করে করবেন। এখানে আমরা বাকি কাজটা কন্টিনিউ করতেছি না, আমরা ছোট্ট একটা বিষয় শিখবো, তার আগে আমরা করবো না, ঠিক আছে? ছোট একটা বিষয় কি, সেটা হচ্ছে এখানে একটা অবজেক্ট ড্র করবেন। অবজেক্টের উপরে যখন অবজেক্ট নিয়ে কাজ করবেন, তখন নিচের অবজেক্টটা কোনো না কোনো কারণে মুভ হইতে পারে না, কিন্তু আমরা চাইলে এটাকে লক করে রাখতে পারি। ফটোশপ করতে পারতাম না? অনেক বিরক্ত করতে পারে। এখানে আমাদের অনেক দরকার, এবং ইলাস্ট্রেটর জানে যে এটা আমাদের ডিজাইনারদের অনেক বেশি অবজেক্ট, সরি, লক করতে হয়। একটা কমান্ড আছে কন্ট্রোল টু, কন্ট্রোল টু, এই যে এটা কোথায় অপশন, অবজেক্ট মেনু থেকে একটু নিচে নামাইতে হবে, একটু উপরে উঠে আসে সব, এই যে লক, কন্ট্রোল টু। তাহলে আপনি কন্ট্রোল টুটা ব্যবহার করবেন কিভাবে একটু দেখাই দিতেছি। একদম বা হাতের কাছে বলতে পারেন যে কন্ট্রোল টু, কন্ট্রোল এই যে ধরে টু, একদম ক্লোজ। তো সিলেক্ট অবজেক্ট থাকতে হবে, নাহলে তো আর অবজেক্ট লক হবে না। সিলেক্ট অবজেক্ট, কন্ট্রোল টু, সরি কন্ট্রোল ওয়ান দিয়ে দিছি ভুলে, কন্ট্রোল টু, দেখছেন লক হয়ে গেছে। যদি অনেকগুলো অবজেক্ট থাকে এবং পর্যায়ক্রমে আপনি কন্ট্রোল টু, কন্ট্রোল টু, কন্ট্রোল টু এভাবে করেন, এগুলো একদম ফিক্সড। যখন আপনি খুলতে যাবেন, জি ভাইয়া, অবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন কন্ট্রোল টু। আবার যখন আপনি খুলতে যাবেন, তখন কিন্তু কন্ট্রোল টু দিলে খুলবে না, অল্টার কন্ট্রোল টু। এখানে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, একবার একবার করে যে লক করছি তাহলে কি একবার একবার করে খুলবে? না, খোলার বেলায় হচ্ছে অল, সব। অপশনই নাই যে একটা একটা করে আপনি খুলবেন। অল্টার কন্ট্রোল টু, এটাও কিবোর্ডের কাজ, অল্টার কন্ট্রোল টু, দেখছেন সব খুলে গেছে। আরেকটা অপশন আছে কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, হাইট। আর যখন আমরা শো করতে চাই কন্ট্রোল অল্টার থ্রি, সব বের হয়ে পড়বে। আশা করি বুঝতে পারছেন কেন বললাম, কারণ আমাদের এখন কিছু সময়ের জন্য এখানে থাকা স্ট্রোকটাকে হাইড করতে হবে, কন্ট্রোল Three. থ্রি, এখন শুধু এটা সিলেক্ট হবে, দেখছেন? তো আমরা এখন কি করব, ডিভাইড, নোটিস করেন, হ্যাঁ একটু নোটিস করেন, ডিভাইডের কাজ তো জানেনি, কোনো লাইন যদি বের হয়ে থাকে সেটা মাইনাস হয়ে যায়। তো কাজ শেষ, অল্টার কন্ট্রোল থ্রি বেরোয় আসছে। এবার আপনি এখানে একটা শেপ নেন, কত ফাস্ট, লক করেন, নড়াচড়া যেন না করে, কন্ট্রোল একটু টোটালটা নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন। উপরে আসে না নিচে আসে দেখে বলেন, নিচে, 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 কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট নিয়ে আসলেন। এখন কাজ হচ্ছে কালার করা, যেমন এটাতে স্ট্রোক কালার করব,
তো স্ট্রোক কালারটা অন করব, অবশ্যই আইড্রপার, শুধু ক্লিক করলে ফিল আসবে, দরকার তো স্ট্রোক। তাহলে কিভাবে যেন স্ট্রোকটা নিতে হবে ফিল থেকে, একটু আগে শিখছি, শিফট, মনে আছে? জি জি। এখন বাড়াইতে হবে। সেম ভাবে এটা আবার আপনার শিফট ধরতে হবে না, এটা তো কালার আছেই, আইড্রপার, আইড্রপার, যদি এটা সাদা, আইড্রপার, এই কাজ শেষ। এটাই হচ্ছে ট্রেসিং, যেটাকে বলা হয় ভেক্টর ট্রেসিং, এবং সর্বোচ্চ পার্সেন্টেজ জুম দেওয়ার পরেও কিন্তু কি ব্লার সমস্যা হবে না। মনে থাকবে, যাদের অনেক বেশি শেখার আগ্রহ ট্রেসিং সম্পর্কে তাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক আছে, যেটা আপনারা একটু করার চেষ্টা করবেন। এটা একটু আনার পরে এই যে নিয়ে আসলেন, ক্রস আছেন এটার মধ্যে দেখতেছেন, ক্রস, এই ক্রস থাকা ইমেজ যদি অন্যের পিসিতে আপনি ওপেন করতে চান, যদিও ফাইলটা আপনি সেভ করবেন, ওই পিসিতে কিন্তু ফাইল ওপেন হবে ঠিকই, কিন্তু আপনার ক্রস ইমেজটা আর ওপেন হবে না, ডিসকানেক্ট শো করবে, সরি, আপনাকে এখানে খুঁজবে, ইগনোর শো করতে হবে। এক্ষেত্রে যদি আপনি আপনার লিঙ্কের সাথে ডিসকানেক্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্রসটাকে প্লেস করতে হবে, আর ক্রস ইমেজকে সিলেক্ট করার পর এখানে একটা অপশন থাকে কি, এমবেড, এমবেডে চাপ দিলেই কিন্তু ওই লিঙ্কে থাকা ইমেজের সাথে একটা ডিসকানেকশন তৈরি হবে, এবং এটা আপনি সেভ করলে যে কোনো পিসিতে ওপেন হবে। আর যদি আপনি এরকম ডিসকানেক্ট না করে ইমেজ নিয়ে আসেন, ক্লাসে আমি ওপেন করবো আর দেখবো খালি ইমেজ নাই, ইমেজ নাই, ইমেজ কই, ওই আপনার পিসিতে আছে, লিঙ্ক এখনো কানেক্টেড, লিঙ্ক থাকলে এই ফাইল কখনোই আমার এখানে ওপেন হবে না, বা অন্য কোনো পিসিতে ওপেন হবে না। আপনি যে পিসিতে ওপেন করবেন বা যে পিসি থেকে ইমেজ নিয়ে ব্যবহার করবেন, ওইটাতে শো হবে না। এটা বলতে পারেন স্যার আমারটা তো হয়, আপনার তো হবে, কারণ আপনার তো লিঙ্কে কানেক্টেড, কিন্তু আপনার লিঙ্ক তো আর আমার এখানে নাই, যখন ফাইল খুলবেন আমার এখানে মিসিং, এই জন্য আপনারা ইমেজ ব্যবহার করলে কি করবেন, আনার পরপরই এমবেড। আবার আপনি বাইরে ক্লিক দিয়ে এমবেড খুঁজেন না, ইমেজে থাকা লাগবে। দেন কন্ট্রোল 2, এবার ভেক্টর ট্রেসিং করে একটু দেখাইতেছে, পি প্যান 2, এই যে দেখেন কত ইজি, সরি এইটুকু থাকলো, বাকিটা আপনারা করিয়েন। এই কার্ভাইচার টুল, এই যে দেখেন সহজ না, কঠিন কি, এই যে বসে বসে করেন, আস্তে আস্তে সময় দিতে হবে। এভাবে যেখান থেকে আপনি কাজ শুরু করছেন, এভাবে ঘুরে এসে একদম পারফেক্ট ভাবে শেষ করতে হবে, এটা একটা পাথ শেষ হবে। দেন বাইরে ক্লিক, এবার আপনি সাদাটা ধরবেন, সাদা এইভাবে ধরে এইভাবে বের হয়ে এসে এইভাবে গিয়ে উপর দিয়ে এসে এইভাবে এইভাবে এসে এইভাবে করে যেখান থেকে শুরু ওখানে শেষ করবেন, কাজ শেষ হবে। এবার আপনি আপনি কিন্তু ডিপ গ্রিন কালারটা নিয়ে আপনার কোনো কাজ নেই, কারণ ডিপ গ্রিন কালার শেপটা আপনি বানিয়েই ফেলছেন, ঠিক আছে? এখন আপনি সাদাটা বানাইছেন না, এখন আবার বাইরে ক্লিক করে প্যান্টুল পি, এবার গ্রিন কালারটা করবেন, এইভাবে গিয়ে এভাবে আসে, এভাবে ঢুকে পড়ে এদিকে গিয়ে তারপরে শেষ করবেন। আমি কিন্তু খুবই ফাস্ট এক্সাম্পল দিতেছি যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন আর কি। তারপরে বসে বসে আইড্রপার মারেন, এই, তারপরে হচ্ছে এই, তারপরে হচ্ছে এই, কাজ শেষ, এইভাবে আস্তে আস্তে করতে হবে, সময় লাগবে। একটা জিনিস আপনি সেম সেম দেখে দেখে বানিয়ে দিবেন, এর চাইতে সহজ কাজ আর নাই। তো ওরকম একটা সহজ কাজ করে আপনি আর্নিং করবেন, মানে সামান্য একটু তো কষ্ট করতে হবে, তাই না? এই আর কি। তো আশা করি ট্রেসিং এর সম্পর্কে একটা ধারণা হয়েছে। এবার ম্যাজিক ফটোশপ একটা আছে 1 2, আর এখানে হচ্ছে অনলি ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ হচ্ছে ফুল ক্যানভাস, মানে এই জায়গা না, শুধু পুরো ক্যানভাসের মধ্যে যে কালারটা আপনি ধরতে চাচ্ছেন এরকম কালার যদি আরও থাকে এবং সবগুলো যদি ধরতে চান, নর্মালি ক্লিক করলে এভাবে টান দিয়ে ধরতে পারবেন না, কারণ অন্য অন্য কালারও তো আছে। আপনার দরকার ওই কালারটা, যে কালারটা শুধু আপনি ধরতে চান বা কালার চেঞ্জ করতে চান, তখন আপনি ওই ম্যাজিক টুলে একটা ক্লিক করবেন, ম্যাজিক 1 2, নাম সেম কিন্তু জাস্ট ক্লিক করবেন। এই ধরেন গ্রিন কালারে ক্লিক করতেছেন, গ্রিন যত শেপ আছে সব সিলেক্ট হবে। এখন আপনি চাইলে ব্ল্যাক, চাইলে আপনি অন্য যে কোনো কালার করতে পারবেন, দেখছেন? পিঙ্কে ক্লিক করেন, এখন পিঙ্কের সব কালার চুজ হবে, দেখছেন? এভাবে আপনি চাইলে এই ম্যাজিক টুলের মাধ্যমে একটা ডিজাইনের মধ্যে অনেক শেপ থাকে, তো অনেক শেপের ভিড়ে যদি নির্দিষ্ট একটা কালারের শেপগুলোকে ধরে কালার বদলাইতে চান, ম্যাজিক টুল আপনাকে অনেক বেশি হেল্প করবে। আজকের ক্লাসের শেষ বিষয় হচ্ছে রিকালার। রিকালার কথা আপনাদের ফটোশপের একটা এক্সাম্পল দিলেই মনে পড়বে, যে কোনো ডিজাইন কমপ্লিট করার পরে কন্ট্রোল ইউ দিয়ে আমরা সেই ডিজাইনটাকে পরিবর্তন করতে পারতাম কিনা, কালার যে কোনো ডিজাইন, যদিও পারফেক্ট হইতো না, মনের মতো হইতো না, কিন্তু পরিবর্তন তো হইতো। এখানে হচ্ছে মনের মতো হবে না, কিন্তু পরিবর্তন হবে। সিলেক্ট পুরো ডিজাইন এভাবে, তারপরে রিকালার হচ্ছে অপশনটা এই জায়গায় গেলাম, রিকালারে এখানে ডিসমিস দেন আগে, হ্যাঁ। তো এখান থেকে আপনি চাইলে এই যে কালার পরিবর্তন করতে পারবেন,
এখানে পরিবর্তন হচ্ছে, মনে থাকবে। এখন বলে যে এখান থেকে পরিবর্তন করলে কি সুবিধা কি? সুবিধা হচ্ছে র্যান্ডমলি পরিবর্তন হবে, র্যান্ডমলি দেখেন সব পরিবর্তন হচ্ছে র্যান্ডমলি। আর যদি বলেন র্যান্ডমলি করবো না, নির্দিষ্ট তো আমি করতেই পারি, সে তো ডিরেক্ট সিলেকশন টুল আছে, যে এটা কালার আমি এটা লাগবে, এটা কালার আমার এই কালারটা লাগবে, এটা কালার আমার এটা লাগবে, তাহলে এটা সবচেয়ে ভালো হয় না? তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ ক্লাস আরও কথা হবে।